আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো এবং আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটাতে এই চ্যাপ্টারটার উপর ভিডিও দেওয়ার জন্য এত বেশি রিকোয়েস্ট বা এত বেশি কমেন্ট এত বেশি মেসেজ আমি পেয়েছি যে এই চ্যাপ্টারের উপর আমাকে একটা ভিডিও দিতেই হচ্ছে। আমি বেসিক্যালি তোমাদের জৈব যৌগ এবং তাপগতিবিদ্যার সিরিজ ভিডিও দিচ্ছিলাম, তার মাঝখানে আমি এই টপিকের বা এই চ্যাপ্টারের ভিডিও করতে বাধ্য হয়েছি অনেক বেশি রিকোয়েস্ট বা চাওয়ার কারণে। আর চ্যাপ্টারটা হলো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, যেটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পেপারের একদম দশম চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টার্ম, এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে অনেক বেশি আলোচনার জন্য তোমরা রিকোয়েস্ট করেছো। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টগুলো আলোচনার বিষয় অবশ্যই আছে, সেগুলো আমরা যখন সিরিজ ভিডিও করব সিরিজ অনুযায়ী সেখানে আমরা সেগুলো আপলোড দিব। বাট আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলা যারা ইন্টার পরীক্ষার্থী আছে বা যারা সেকেন্ড ইয়ারে তাদের জন্য খুবই দরকার রয়েছে, বিশেষত পরীক্ষার্থীদের। তো যারা পরীক্ষার্থী এবং ভর্তি পরীক্ষা দিবে আগামীতে এইচএসসি 2020 যারা হওয়ার কথা ছিল তাদের জন্যই আসলে বেসিক্যালি আমার এই ভিডিওটা বানানো। তো চলো আমরা এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো আলোচনা করি। আমি প্রথমে তোমাদেরকে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো, দেন কিছু সৃজনশীল সলভ করাবো। অর্থাৎ এই চ্যাপ্টারে যেই ধরনের কোশ্চেনগুলো হতে পারে ম্যাথমেটিক্যাল টার্মের সেই কোশ্চেনগুলো তোমাদের আমি আলোচনা করব। তো এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার জন্য তোমাদেরকে অবশ্যই যেই জিনিসগুলো জানতে হবে সেগুলো এই চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে তোমাদের অ্যাটলিস্ট সম্যক ধারণা থাকতে হবে। তোমরা যদি এই সূত্রগুলো সম্পর্কে আইডিয়াই না থাকে তাহলে তোমরা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে পারবা না। তাই তোমাদের আজকে শুরুতে আমি সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব, সূত্রগুলোর পর আমি নর্মাল ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব, দেন ফাইনালি সৃজনশীল টাইপের ম্যাথগুলো সলভ করব। তো আমি ধরো একটা এনপিএন ট্রানজিস্টর, যেটা হলো কমন বেস বা যেটা সাধারণ ভূমি সংযোগে দেওয়া আছে, এরকম একটা ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করব। সেটা এটা ধরো একটা এনপিএন ট্রানজিস্টর, যেখানে আইবি এবং আইসি এসে এখানে মিলিত হয়ে আই হিসেবে ট্রান্সফর্ম হয়। ঠিক আছে, এটুকু নর্মাল একটা বেসিক। এটা একটা এনপিএন ট্রানজিস্টর। আবার বলছি আইবি মানে হলো ভূমি প্রবাহ বা পিঠ প্রবাহ বা বেস প্রবাহ। আইসি হলো কালেক্টর প্রবাহ বা সংগ্রাহক প্রবাহ। আর আইই এমিটর প্রবাহ বা নিঃসারক প্রবাহ। এটাকে এমিটর প্রবাহ বলা হয়, আবার নিঃসারক প্রবাহ বলা হয়। তো এটার আলোকে আমরা এবার সূত্রগুলো আলোচনা করি। এই যে গতীয় রোধ, এই গতীয় রোধটা তুমি পাওয়া হলো ভিআই ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভ রয়েছে সেখানে। এটা ট্রানজিস্টরের সাথে সরাসরি সংযুক্ত না হলেও আমাদের ক্যালকুলেশন লাগবে। এটা যেটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে সম্মুখী যোগ এবং বিমুখী যোগের ক্ষেত্রে আমাদের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা রয়েছে সেখানে আমরা কিন্তু এই গতীয় রোধটা জানতে পারি বা নির্ণয়ের সূত্রটা রয়েছে। সেটা হলো ভোল্টেজের পরিবর্তন ডিভাইড বাই প্রবাহের পরিবর্তন। তাহলে আমরা গতীয় রোধটা পাবো। গতীয় রোধটা হলো আমার প্রবাহের ক্ষেত্রে একটা যে ন্যাচারাল যে বাধাটা রয়েছে সেটা। এই প্রবাহটাকে আমার ট্রানজিস্টরে বলা যেতে পারে আর আই। সেটা কি বলা যেতে পারে? আর আই বলা যেতে পারে। আর আই মানে কি? আর ইনিশিয়াল মানে শুরুতে যে রোধটা রয়েছে, এই রোধটা শুরুতে এই রোধটা এই রোধটা। এই রোধটার নাম আমরা দিয়েছি অন্তর্গামী রোধ এবং এটাকে আর আই দ্বারা ডিফাইন করেছি। তাহলে কোন প্রশ্নে যদি তোমার অন্তর্গামী বা দেখো ইনিশিয়াল যে রোধটা আছে আর আই, সেটা যদি বলে দেওয়া না থাকে, অন্তর্গামী রোধটা বলে দেওয়া না থাকে, কিন্তু ভোল্টেজের পরিবর্তন এবং যেই প্রবাহের পরিবর্তন সেটা বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে গতীয় রোধ বের করা যাবে। গতীয় রোধটাই আবার ট্রানজিস্টরের ক্ষেত্রে নরমালি কি হিসেবে কাজ করবে? অন্তর্গামী রোধ হিসেবে কাজ করবে। তাহলে এই সূত্রটা আমাদের ব্যবহার জানা হয়ে গেল। দেন এই ট্রানজিস্টরের ক্ষেত্রে বলেছি কি আইসি এবং আইবি এসে এই জাংশনে আই হিসেবে এদিকে যায়। দেখো আমরা যদি যে কিরশফের ল রয়েছে প্রথম সূত্রটা, সেই কিরশফের সূত্র থেকে চিন্তা করি, এখানে আমরা জানি যে কি যে কোনো জাংশনে হলো আসন্ন এবং কি যেগুলো বের হয়ে যায় সেই প্রবাহগুলার বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। অর্থাৎ
আগত এবং নির্গত প্রবাহ পরস্পর সমান, তাহলে এই পয়েন্টটা আসতেছে কিন্তু আইসি, আবার এটা আসতেছে হচ্ছে আইবি, আর এই পয়েন্ট থেকে যাচ্ছে কে বলতো আইই। তাহলে এটা হয়ে গেল এটা। তাহলে এই জিনিসটা আমরা এই সূত্রটা থেকে এটা বলা যেতে পারে আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। অনুরূপভাবে আই হচ্ছে এমিটার প্রবাহ, এটা হচ্ছে কালেক্টর প্রবাহ, এটা হচ্ছে বেস প্রবাহ। তো এটাকে তুমি যদি পরিবর্তন নিয়ে কাজ করো, তোমার ধরো কালেক্টরের কিছু প্রবাহের পরিবর্তন এবং বেজে কিছু প্রবাহের পরিবর্তনের ফলে এমিটারে এই পরিমাণ প্রবাহ পরিবর্তন ঘটবে। অর্থাৎ এটা হচ্ছে ছোট ছোট পরিবর্তন নিয়ে আমরা যখন কাজ করব তখন এই সূত্রের রূপটা হবে এটা। দেন এবার আসো এই আর ইনিশিয়াল, এই সূত্র ছাড়াও অন্যভাবে বের করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে হলো যদি তোমার এই যে তোমার এখানে বি মানে হচ্ছে হলো বেজ, ই মানে হচ্ছে এমিটার, বেজ এবং এমিটার জাংশনের যে ভোল্টেজটা রয়েছে, আবারও বলছি বিই মানে হচ্ছে বেজ এমিটার, ঠিক আছে, বেজ এমিটার। তাহলে বেজ আর এমিটারের যে জাংশনের ভোল্টেজ পার্থক্যটা রয়েছে সেটাকে যদি তুমি এই যে তোমার যে পিঠ রয়েছে সেই পিঠ প্রবাহের পরিবর্তন দ্বারা, আবার বলছি পরিবর্তন দ্বারা ভাগ করো, তাহলে পিঠ প্রবাহের পরিবর্তন মানে ইনিশিয়াল, সবসময় দেখো আইবিটা হচ্ছে ইনিশিয়াল, সেটা দ্বারা যদি তুমি কি এই জাংশনের এখানকার ভোল্টেজের পরিবর্তনটাকে ভাগ করো তাহলে তুমি আর ইনিশিয়াল পেয়ে যাবে। আমরা যে এটা হচ্ছে যে ভি ইকুয়াল টু আই আর সূত্র রয়েছে সেখান থেকেই কিন্তু এটা এসছে, শুধু জাস্ট আমাদের এই যে বিই মানে বেজ এমিটার জাংশন বুঝাচ্ছে, আর হচ্ছে হলো বি হচ্ছে হলো এই বেজ প্রবাহের পরিবর্তন বুঝাচ্ছে, এইটুকু। তার মানে এখন এটা দিয়ে খুব একটা তেমন একটা তোমার এটা প্রয়োজন হয় না, তোমার এটা প্রয়োজন হতে পারে। কিরকম? এটা তো পরিবর্তন, যদি পরিবর্তন না নিয়ে নরমালি কাজ করি, ধরো এটা বিই মানে বেজ এমিটার জাংশনের ভোল্টেজ ডিভাইড বাই যদি কি আই, অর্থাৎ এই যে এখান থেকে সূত্রটা আসছে এখান থেকে আমরা আর ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই আই। তো এই সূত্রটাই হচ্ছে হলো এটা ভি বাই আই। তবে ভি কোনটা? সেটা হচ্ছে বেজ এমিটার জাংশনের, আর এটা হচ্ছে বেজের প্রবাহ। তাইলেই তোমার আর ইনিশিয়াল পেয়ে যাবা। অথবা অন্যভাবে বলা যায় এগুলাকে তোমার এত ডিফিকাল্টিজ মনে রাখার দরকার নাই, এটাও তেমন একটা মনে রাখার দরকার হয় না, মানে জাস্ট বেজ এমিটারের ভোল্টেজের পরিবর্তন আর এটা বেজের প্রবাহের পরিবর্তন, এটাও একই জিনিস। এটা পরিবর্তন হবে বেজ এমিটারের ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে হলো কি যেই বেজের প্রবাহ, সেটা মানে জাস্ট এগুলার ফর্মটা হচ্ছে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে পরিবর্তন বোঝাচ্ছে আর এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দেন এটা যেহেতু আর ইনিশিয়াল মানে এই যে ইনিশিয়াল এই রোধটা, তাইলে এটাকে বলা যেতে পারে তোমার যেহেতু আমরা সূত্রটা হচ্ছে ভি বাই আই, তাহলে ভি ইনিশিয়াল বাই আইবি এভাবেও লিখতে পারো তুমি। আর ইনিশিয়াল ইকুয়াল টু ভি আই ডিভাইড বাই আইবি, এটাকে বলা হয় গতীয় রোধ। এটাই গতীয় রোধ। এটা কি রোধ? গতীয় রোধ। এই গতীয় রোধটা হচ্ছে আবার অন্তর্গামী রোধ, একই জিনিস। তাহলে এটা আর এটা প্রায় একই বলা যেতে পারে। তাহলে এটা ইকুয়াল টু যা লিখবা তুমি এটা ইকুয়াল টু কি তাই, অর্থাৎ সবসময় মনে রাখবা এই যে আর ইনিশিয়াল এটা হচ্ছে গতীয় রোধ, এটা হচ্ছে ইনিশিয়াল রোধ, ঠিক আছে। তাহলে এই দুইটা সূত্র পরস্পর একই, আমাদের এই দুইটা সূত্র 1 আর 3 এই সূত্রগুলো কি পরস্পর একই জিনিস বোঝাচ্ছে। তার মানে হচ্ছে ইনিশিয়াল সবসময় হচ্ছে যেই বেজ আছে সেই বেজের সাথে সম্পর্কযুক্ত, এবং ইনিশিয়াল ভোল্টেজটা হচ্ছে এই বেজ এমিটার জাংশনে সেখানে। আর এবার আছে আর আউটপুট। আর আউটপুট কোনটা? আর আউটপুটকে এই যে আর এল, এই আর এলটাই হচ্ছে আর আউটপুট। দেখো আর আউটপুট আর এল একই, আর নট নয় এটা, আর আউটপুট অ্যাকচুয়ালি আর নট দিয়ে আর আউটপুট বুঝাচ্ছি। তাহলে আর আউটপুটটা আর এলটা সেম বুঝাচ্ছে। দেন এটা কি? তাহলে অনুরূপভাবে এটার মতো আর ইনপুটের মতো এই যে ভোল্টেজের পরিবর্তন, এটা হচ্ছে হলো কালেক্টর, এই পাশ থেকে যে কালেক্টর কারেন্ট যাচ্ছে সেই কালেক্টর কারেন্টের পরিবর্তন, তাহলে পরিবর্তন দিয়ে বোঝাচ্ছে। আর এটা সিই, এটা দ্বারা বোঝাচ্ছে কালেক্টর এমিটার জাংশন। এই যে কালেক্টর রয়েছে, এটা কালেক্টর এবং এটা এমিটার, এই কালেক্টর আর এমিটারের জাংশনে যে বিভব পার্থক্যটা আছে সেটা হচ্ছে হলো ডেল বি সিই, আর এটা হচ্ছে আইসি। তাহলে ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আইবি আর কালেক্টরের ক্ষেত্রে হচ্ছে আইসি, আর বাকি সবকিছু সেম। দেখো এটা যেহেতু ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট, তাহলে এটা এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, আমরা আউটপুট ভোল্টেজটা পাবো এই রোধের এখানে, ঠিক আছে। আউটপুট ভোল্টেজটা হচ্ছে এখানে, আর আইসি তাহলে এটা যেহেতু পুরোটাই হচ্ছে এখানে কারেন্টটা হচ্ছে হলো কালেক্টর কারেন্ট, তাহলে এটা হচ্ছে আইসি। তাহলে ভি নট বাই আইসি ইকুয়াল টু আর এল, আর এল যা আর আউটপুট তা।
আর ইকুয়াল টু আমরা জানি ভি বাই আই। ভি কোনটা হবে? ভি হবে এখানকার যেটা ভি আউটপুট, যেটা সেটা ভি আউটপুট। আর আই কোনটা হবে? যেহেতু এখানে হচ্ছে কালেক্টর কারেন্ট, তাই এখানে হবে কালেক্টর কারেন্ট। তাহলে আউটপুট হচ্ছে সবসময় কালেক্টর, ইনপুট হচ্ছে সবসময় বেস। এগুলো মনে রাখতে হবে। এবার আসো আরেকটা টার্ম। তাহলে আমাদের নর্মাল বেসিক্যাল সূত্রগুলো কিন্তু নির্ণয় শেষ। এখন প্রবাহ বিবর্ধন গুণক আলফা একটা আছে না, আলফা ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আই। আইসি বাই এই যে আইসি বাই আই ই, মানে কালেক্টর কারেন্ট ডিভাইড বাই হচ্ছে হলো এমিটার কারেন্ট। আর আমরা যদি পরিবর্তন নিয়ে কাজ করি তাহলে এগুলো হচ্ছে পরিবর্তনে লিখবো ডেল দিয়ে, ডেল আইসি ডিভাইড বাই ডেল আই ই। এটুকুকে আশা করতেছি তোমাদের তেমন একটা প্রবলেম হওয়ার কথা নয়। দেন হচ্ছে এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা চলে গেল। এবার প্রবাহ লাভ। প্রবাহ লাভটা হচ্ছে হলো আইসি বাই আইবি, আইসি বাই আইবি। দেখো সিই এটা হচ্ছে আইসি বাই আইই, এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক। আর এটা হচ্ছে প্রবাহ লাভ। প্রবাহ লাভকে বিটা দ্বারা ইয়া করা হয়, আর সেই বিটা হচ্ছে আইসি। উভয় ক্ষেত্রে কিন্তু আইসি, ঠিক আছে। কিন্তু প্রবাহ বিবর্ধন গুণকের ক্ষেত্রে হচ্ছে আইই, আর প্রবাহ লাভের ক্ষেত্রে হচ্ছে আইবি। এইটুকু মনে রাখতে হবে তোমাদেরকে। এবার আসি তোমাদের প্রবাহ লাভ আসে, অনুরূপভাবে ভোল্টেজ লাভ আছে। তো ভোল্টেজ লাভটা কি? এই যে ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ হচ্ছে ভোল্টেজ লাভকে ভি এ, মানে এভাবে ভি এর নিচে এ করি, এইভাবে লেখা হয়। এই ভোল্টেজ লাভটা হবে মানে ইনপুট তুমি দিয়ে ইনপুটের তুলনায় আউটপুট কতটুকু পাইলা, মানে একটা ইনপুট ভোল্টেজের তুলনায় তুমি আউটপুট ভোল্টেজ কত পাচ্ছ সেটা। তো যেহেতু ইনপুট ভোল্টেজের তুলনায় বা ইনপুট ভোল্টেজের সাপেক্ষে, তাই ইনপুট ভোল্টেজটা নিচে আর আউটপুট ভোল্টেজটা কোথায়? উপরে। তাহলে ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আউটপুট ভোল্টেজটা কত গুণ, সেটাই হচ্ছে হলো ভোল্টেজ লাভ। তাহলে তুমি এখান থেকে ভোল্টেজ লাভটা পেয়ে যাবা। সেটাকে তুমি কি এই জায়গায় যদি ভি আউটপুটের জায়গায় তুমি এই যে এখানে দেখো আমরা ভি আউটপুটের জায়গায় ভিসি লিখতে পারি, তাহলে এই জন্য ভিসি এটা হবে, ভিসি লিখতে পারো। অথবা ভিসি এর জায়গায় কি লিখতে পারো? ডেল ভিসি, এই জন্য আমরা ডেল ভিসি লিখছি এখানে। অনুরূপভাবে ভি ইনপুট, এই যে নিচে ভি ইনপুট, তো ভি ইনপুটের জায়গায় কি লেখা যেতে পারে? এই যে এখানে আছে আমাদের ভি ইনপুটের জায়গায় আমরা ভি ইনপুটের জায়গায় লিখতে পারি ভি বিই, ঠিক আছে, বেজ এমিটার জাংশনের ভোল্টেজটা। এটার জায়গায় আবার লিখতে পারি ডেল বি বি, অর্থাৎ বেজ এমিটার জাংশনের ভোল্টেজের পরিবর্তনটা, সেটাও আমরা এখানে মান হিসেবে বসাতে পারি। তো এটা আমাদের বসানো তেমন একটা লাগে না, এইটা দিয়ে কাজ হয়ে যায়, এতটুকুতেই আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। এছাড়াও এই ভোল্টেজ লাভটাকে তুমি যদি সামহাও আগে আগে বিটা নির্ণয় করে ফেলতে পারো, এই বিটা, তো সরাসরি বি এ ইকুয়াল টু তুমি এই বি আউটপুট বাই বি ইনপুট এটা ইউজ না করে তুমি ইউজ করতে পারো বিটা ইনটু আর এল বাই আর আই। আর এল কি বলতো? দেখো বিটা যদি তুমি এখান থেকে আগেই বের করে ফেলতে পারো, আইসি বাই আইবি জানা থাকে, আইসি এবং আইবি জানার পর তুমি এখান থেকে বিটা আগে বের করে নিবা, সেই বিটা তুমি এখানে বসাইতে পারো। দেন বিটা বসানোর পর তুমি যদি এই ইনপুট রোধটাও জানা থাকে এবং এই আউটপুট রোধটাও জানা থাকে, তাহলে এখানে আউটপুট রোধ এখানে ইনপুট রোধ বসাই দিবা, তাহলেও তুমি ভোল্টেজ লাভ বের করতে পারবা। অর্থাৎ ভিএ ইকুয়াল টু ভি আউটপুট বাই ভি ইনপুট এই সূত্র দিয়েও করতে পারো, আবার ভিএ ইকুয়াল টু বিটা ইনটু আর এল বাই আর আই এই সূত্রটা দিয়েও তুমি কি করতে পারো, যে কোনো ভাবে ম্যাথগুলো সলভ করতে পারো। আমি আবারও বলছি, এখন তোমাদেরকে আমি একটা প্রাইমারি ধারণা দিচ্ছি, আমি তোমাদেরকে ম্যাথ করাচ্ছি না। সো আমি সূত্রগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি, যার কারণে আমি একটু পর যখন ম্যাথ করবো তখন তুমি এগুলোর অ্যাপ্লিকেশন দেখতে পাবা। এখন মনে হবে হিবিজিবি সূত্র, কিন্তু তুমি জাস্ট আমার কথাগুলো শুনে জাস্ট জিনিসগুলোকে নোট করে রাখো, কোনটাকে আমি কি বলেছি সেটা। দেন তুমি যখন কি ম্যাথগুলা করতে যাবা তখন এই সূত্রগুলো লাগবে এবং আমার কথার সাথে বারবার তুমি রিপিট করবা বা রিমাইন্ড করবা, তাহলে দেখবে জিনিসগুলো ইজি হয়ে যাবে। এখন ভোল্টেজ লাভের পর আমাদের এখানে একটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে ক্ষমতা লাভ। কি লাভ? ক্ষমতা লাভ। এটা পি এ দ্বারা ডিফাইন করা হয়। আর এটা সূত্র সরাসরি, এটা তো বিটা, তো দেখো এটা ভোল্টেজ লাভটা হচ্ছে বিটা ইন্টু আর এল বাই আর আই, আর ক্ষমতা লাভটা হচ্ছে বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর আই। তো এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, এই বিটা স্কোয়ারটাকে বিটা ইন্টু বিটা এটা, আর এই পুরাটাকে আমরা কি বলতে পারি বলতো? ভি এ বলতে পারি। তাহলে এটা যদি ভি এ মান বসাই দিই, এখানে মান বসাই দিলাম, তাহলে বিটা ইন্টু ভি এ। তাহলে আমরা বলতে পারি না বিটা হচ্ছে হলো ভোল্টেজ লাভ, আর হচ্ছে হলো সরি বিটা বলতেছি, বি এ হচ্ছে হলো ভোল্টেজ লাভ, আর হচ্ছে বিটা হচ্ছে হলো প্রবাহ লাভ। তাহলে আমরা ক্ষমতা লাভ ইকুয়াল টু কি বলা যেতে পারে বলতো? ক্ষমতা লাভ ইকুয়াল টু যে প্রবাহ লাভ, প্রবাহ লাভ ইন্টু হচ্ছে হলো কি ভোল্টেজ লাভ। আবার বলছি, ক্ষমতা লাভ ইকুয়াল টু হচ্ছে হলো যে প্রবাহ লাভ ইন্টু ভোল্টেজ লাভ। তো তুমি এটাও বলতে পারো
যদি তোমরা ধরো প্রবাহ লাভ দেওয়া আছে সরাসরি প্রশ্নে, ভোল্টেজ লাভও দেওয়া আছে, তোমার ক্ষমতা লাভ বাইর করতে বলছে, ডিরেক্ট তুমি PA ইকুয়াল টু বিটা ইনটু VA এখান থেকে সূত্র করে ফেলতে পারো। অথবা দেখো এই BA তোমারে দেওয়া নাই, এই BA দেওয়া না থাকলে তোমাকে দেওয়া আছে কি প্রবাহ লাভটা দেওয়া আছে, প্রবাহ লাভ দেওয়া আছে আর রোধগুলো দেওয়া আছে, ইনপুট রোধ আউটপুট রোধ দেওয়া আছে, অর্থাৎ মানে ইনিশিয়াল যে রোধটা আড়াই দেওয়া আছে সেটা দেওয়া আছে, আর এখানকার যে কি লোড রেজিস্ট্যান্স যেটা এটাকে RL দ্বারা প্রকাশ করা হয়, এটা লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সের আরেক নাম হচ্ছে ভার রেজিস্ট্যান্স, ভার রেজিস্ট্যান্স, লোডের বাংলা হচ্ছে ভার রেজিস্ট্যান্স। তো এখান থেকে ভার রেজিস্ট্যান্সটা তোমরা জানা থাকলে, ভার রেজিস্ট্যান্স এবং ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে যদি আর প্রবাহ লাভটা দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র সরাসরি ইউজ করে PA ইকুয়াল টু বিটা স্কোয়ার ইন্টু RL বাই RI এটা দিয়ে করে ফেলতে পারবা। আর যদি তোমাকে RL RI না দিয়ে তোমাকে কি দেওয়া থাকে, প্রবাহ লাভ দেওয়া থাকে, ভোল্টেজ লাভ দেওয়া থাকে, তাইলে PA ইকুয়াল টু বিটা ইন্টু BA এই সূত্র এইটা দিয়েও তুমি তখন করে ফেলতে পারবা। যখন আমাদের যেটা দরকার হবে ওই ডাটাগুলোই আমরা কি করব এখানে ইউজ করব। এখন অনেক সময় তোমার প্রশ্নে কি দিতে পারে জানো, ধরো তোমার একটা আলফা দিয়ে দিছে, আলফা এর মান দিয়ে দিছে, কি এই আলফা এর মানটা দিয়ে দিছে, মানে প্রবাহ বিবর্ধন গুণকটা দিয়ে দিছে, বললো তাহলে প্রবাহ লাভ কত, মানে আলফার মান 10 হইলে বিটার মান কত। তখন তুমি এভাবে দেখো, আলফার মান দেওয়া আছে, তখন এই সূত্র আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, এই সূত্রটা দিয়ে তুমি আলফার মানগুলো এখানে বসাই দিবা, বসাই দিয়ে তুমি সরাসরি এখান থেকে বিটা বের করতে পারবা। আবার অনেক সময় বিটা দেওয়া থাকে তখন আলফা বের করতে হবে, তখনও তুমি কিন্তু এটা থেকে ক্যালকুলেশন করে বসাইতে পারবা, যে তোমার ধরো বিটার মান দেওয়া আছে, বিটার মান বসাই দাও, তুমি এই আলফার মানগুলো এরপরে আর গুণন করে বসাইতে পারো। যদি এখান থেকে তুমি এই সূত্র আলাদা যদি মনে করো যে না আমি এভাবে যোগ বিয়োগ মানে গুণ করে করব না, আমি সরাসরি সূত্রে বসাবো, তাহলে এটাতে বসাতে পারো। যে ধরো বিটার মানগুলো দেওয়া আছে তখন তুমি আলফার মান সরাসরি বসাতে চাও, আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, ঠিক আছে। আলফার ক্ষেত্রে হচ্ছে মাইনাস, মানে তুমি বিটা যখন নির্ণয় করবা তখন 1 মাইনাস আলফা, আর যখন তুমি আলফা নির্ণয় করবা তখন 1 প্লাস বিটা। এই হলো সূত্রগুলোর আসলে বেসিক্যাল আলোচনা, বা হচ্ছে সূত্রগুলো কখন কোথায় অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমরা হালকা একটা ধারণা পাইলাম। এখানে কিন্তু আমি তোমাদেরকে এখনো ম্যাথ করাইনি, আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়েছি। এই সূত্রগুলাকে, এই সবগুলা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তাইলেই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে আসবে। যত বড় বড়ই কঠিন কঠিন চিত্র দিয়ে আমাদেরকে ম্যাথ দেখ কোনো সমস্যা না, আমরা চিত্রগুলো একটু বুঝবো, দেন সেখান থেকে এই সূত্রগুলাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় না খুব একটা কঠিন তোমাদের জন্য। তারপরেও তোমরা যদি কি কঠিন মনে হয় এগুলোকে একটু আগে চোখ বুলাও, বুঝো আমি যে কথাগুলো বলেছি কোনটা কি বলেছি, কোনটার সাথে কিভাবে রিলেট করেছি, জিনিসগুলোকে একটু মিলাও। এখন আমরা যেটা শুরু করব, এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমরা আমাদের যে গাণিতিক সমস্যাবলী আছে সেই গাণিতিক সমস্যাবলীকে সমাধান করব। ছোট ছোট প্রথমে কিছু ম্যাথ করব, দেন কিছু সৃজনশীল সলভ করব, এবং ওভারঅল একটা তোমাদের জন্য সুন্দর একটা চ্যাপ্টার রিভাইজমূলক বা হচ্ছে পুরো চ্যাপ্টারটা কভার করে একটা মানে পরিপূর্ণ ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো চলো আমরা ছোটখাটো কিছু ম্যাথ করি। আমরা যেহেতু এখন কিছু ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধান করব, আমি বোর্ডে 3টি গাণিতিক সমস্যা লিখে রেখেছি, মানে প্রশ্নগুলো, সেগুলোকে এখন আমরা সমাধান করব আস্তে আস্তে। এই জিনিসগুলো সমাধান করলে একদম বেসিক লেভেলের আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। তো আমরা চলো সমাধান করার চেষ্টা করি, কতটুকু পারি আমরা সেটা সামনের দিকে গেলেই বুঝবো, যদি সূত্রগুলো তোমরা মেমোরাইজ করতে পারো। প্রথমে 1 নাম্বার ম্যাথটা সলভ করব। যে 1 নাম্বার ম্যাথটায় রয়েছে, আমাদেরকে বলছে একটা পিএন জাংশনের বিভব পার্থক্য। পিএন জাংশনের ক্ষেত্রে সম্মুখী যোগ এবং বিমুখী যোগের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকে সেই কার্ভ অনুসারে জিনিসগুলো আমরা আলোচনা করতে হবে। পিএন জাংশনের বিভব পার্থক্য 2 ভোল্ট থেকে বাড়িয়ে 2.2 ভোল্ট করা হইল, ফলে প্রবাহ এত এম্পিয়ার হতে মানে 0.4 এম্পিয়ার হতে বেড়ে 0.8 এম্পিয়ার হলো। গতীয় রোধ কত? তো গতীয় রোধের আমরা যে সূত্রটা জানি, আর ইকুয়াল টু গতীয় রোধ, আর ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ডেল ভি ইকুয়াল ডিভাইড বাই ডেল আই। আমাদের এইটা ছিল গতীয় সূত্র, গতীয় রোধের সূত্র। তো আমাদেরকে এই যে গতীয় রোধ বের করার জন্য আমাদেরকে ভোল্টেজের পরিবর্তন জানা লাগবে, প্রবাহের পরিবর্তন জানা লাগবে। তো আমাদের ভোল্টেজের পরিবর্তন দেখি আমাদের এখানে বলছে কিনা, বিভব পার্থক্য 2 ভোল্ট থেকে 2.2 ভোল্ট করা হয়েছে, তাইলে ডেল ভি মানে ভোল্টেজের পরিবর্তনটা হলো 2.2 মাইনাস 2 অর্থাৎ 0.2 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজের পরিবর্তন হয়েছে এতটুকু, ঠিক আছে। এবার আসলে তোমাদের প্রবাহের পরিবর্তন লাগবে অবশ্যই, তাহলে আমাদের ডেল আই কত দেখি।
আমার ডেলগুলো সুন্দর না হতো, তোমরা আরো সুন্দর করে লিখবা। ডেল আই কত দেখো 0.4 এম্পিয়ার হতে বেড়ে 0.8 এম্পিয়ার হয়ে গিয়েছে, তাইলে আমাদের এটা হবে হচ্ছে 0.8 মাইনাস 0.4 ইকুয়াল টু হচ্ছে 0.4 এম্পিয়ার। তাইলে আমাদের ভোল্টেজের পরিবর্তন হচ্ছে 0.2 ভোল্ট আর এটার পরিবর্তন হচ্ছে হলো 0.4 এম্পিয়ার। তাহলে এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দেই। দেখো মানগুলো যদি আমরা বসাই, ভোল্টেজের পরিবর্তন হচ্ছে 0.2 আর যে তড়িৎ প্রবাহ রয়েছে আমাদের সেই তড়িৎ প্রবাহের পরিবর্তনটা হচ্ছে 0.4, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.5 ওহম। যেহেতু রোধের একক এটা ভোল্টে দেওয়া আছে, দেখো এগুলো কিন্তু ভোল্টে দেওয়া আছে, মিলি এম্পিয়ারে থাকলে আমরা এগুলো কিন্তু এম্পিয়ারে নিয়ে যেতাম, আর যদি এগুলো মিলি ভোল্টে দেওয়া থাকতো বা অন্য কোনো, অবশ্যই ভোল্টে নিয়ে আসতে হবে, পরিবর্তনটা সবসময় ভোল্টে নিয়ে আসবা, আর এই তড়িৎ প্রবাহের পরিবর্তনটা সবসময় হচ্ছে এম্পিয়ারে নিয়ে আসবা। মিলি এম্পিয়ারে থাকলেও এম্পিয়ারে নিয়ে আসবা, ভোল্টে থাকলে মিলি ভোল্টে থাকলে বা কিলো ভোল্টে থাকলে সেটাকেও ভোল্টে নিয়ে আসবা, তাহলে জিনিসটা এটা আনসারটা কিসে আসবে, ওহমে আসবে। তাহলে আমাদের এই অঙ্কটার আনসার হলো গতীয় রোধটা হলো 0.5 ওহম। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করি, আমরা প্রথমে ভোল্টেজ যেটা আমরা জানি গতীয় রোধের সূত্র হচ্ছে হলো ডেল ভি বাই ডেল আই। তো ডেল ভি লাগবে, তো এখানে ডেল ভি দেওয়া আছে কতটুকু বেড়েছে সেই পরিবর্তন আমরা ডেল ভিটা বের করে নিয়েছি। দেন হচ্ছে হলো ডেল আই লাগতো, যেটা হচ্ছে আই এর পরিবর্তন, সেই ডেল আইটা আমরা বের করে নিয়েছি, মানে 0.4 থেকে 0.8 হয়ে গেছে, তাহলে বাড়ছে কত 0.4 বা পরিবর্তন হয়েছে 0.4 এর, ওইটা বের করে নিয়েছি এবং মান বসিয়ে দিয়েছি এবং অটোমেটিক আমাদের গতীয় রোধটা 0.5 ওহম চলে এসছে। তো এরপর আমরা দ্বিতীয় সমস্যার সমাধানের দিকে যাব। আমি এই জায়গাটা পুরোটা প্রশ্নের জন্য রেখেছি, আর আমার লেখাগুলো মনে হয় একটু বড় বা হচ্ছে একটু বিশ্রীও, আমি জানি না তোমরা আসলে আমার লেখাগুলো খুব সুন্দর করে বুঝতে পারো কিনা। তো স্পষ্ট করে লেখার চেষ্টা করছি, মাঝে মাঝে কিছু জায়গা হয়তো একটু হবে। তো কথা হচ্ছে বোর্ডটা একটু ছোট, তো লিখতে একটু অসুবিধা হয়, বা হচ্ছে হলো একটা সাইডটা পুরোটা নষ্ট হয়ে গেলো, আমাকে সমস্যাটা সমাধান করতে হচ্ছে এই ছোট জায়গাটুকুর মধ্যে। তোমরা আশা করতেছি বুঝতেছো, আমি ক্লিয়ারলি লিখছি, তোমরা দেখো। এইবার আসো আমাদের 2 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। 2 নাম্বার প্রবলেমটা আমাদের কি ছিল বলতো? 2 নাম্বার প্রবলেমটা খুব ভালো করে খেয়াল করো। কোন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 1.2 মিলি এম্পিয়ার। মিলি এম্পিয়ার থাকলে আমরা সেটাকে এম্পিয়ারে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? এম্পিয়ারে। এম্পিয়ারে না নিয়ে কাজ করা যাবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে অবশ্যই কাজ করা যাবে যদি বাকি সবগুলা একই এককে থাকে। তা আমরা এম্পিয়ারে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এটা একটু পরে আসি, এম্পিয়ারে নিব কি নিব না। আচ্ছা, আমাদের এখানে কি কি দেওয়া আছে? তাহলে সংগ্রাহক প্রবাহ আইসি, তাহলে এটা সংগ্রহ, কালেক্টর প্রবাহ, সংগ্রহ মানে হচ্ছে কালেক্টর, কালেক্টর থেকে আসছে সি, আইসি, তাহলে এটা হচ্ছে কত বলতো? 1.2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা থাকুক। দেন নিঃসারক প্রবাহ 1.25 মিলি অ্যাম্পিয়ার। নিঃসারক প্রবাহ কি? নিঃসারক প্রবাহ হচ্ছে এমিটার প্রবাহ। কি প্রবাহ বলতো? এমিটার প্রবাহ। তো এমিটার প্রবাহ হচ্ছে হলো আইই, তো আইই হচ্ছে হলো 1.25 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদেরকে কি কি বের করতে হবে? দেখো, আমাদেরকে প্রবাহ বিবর্ধন গুণক কত বের করতে হবে? প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা বের করতে হবে। প্রবাহ লাভ বের করতে হবে মানে হচ্ছে বিটা। দেন পিচ প্রবাহ বের করতে হবে মানে হচ্ছে হলো আইবি, যেটাকে আমরা বেস প্রবাহ বলি। এই তিনটা জিনিস বের করতে হবে। তো আমরা কোনটা আগে বের করব? যে কোনোটা আগে বের করা যেতে পারে। তো আমরা পিচ প্রবাহটাকে কি আগে বের করে নিতে পারি না? কারণ আমরা জানি আইই ইকুয়াল টু কি বলতো? আইসি প্লাস আইবি। তাহলে আমাদের এখান থেকে আইবি ইকুয়াল টু কি আসবে বলতো? আমরা যদি আইবি বের করে নিই, তাহলে আইই মাইনাস হচ্ছে হলো আইসি। তাহলে এখান থেকে তো আমরা সরাসরি কি 1.25 মাইনাস 1.2 ইকুয়াল টু হচ্ছে হলো 0.05 মিলি অ্যাম্পিয়ার আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের পিট প্রবাহ আইবি বের করা শেষ। তো আমরা এই কাজটা যেহেতু শেষ, আমরা এটা মুছে নিব, অথবা এখানে আমরা করি, এখনো জায়গা আছে, দেখি কি করা যায়। তারপর আমাদেরকে বের করতে হবে আলফা। ঠিক আছে, তো আমরা আলফা বের করব কিভাবে? আলফা আমরা জানি আলফা ইকুয়াল টু কিভাবে, এই যে আমাদের আইসি, আইই এবং হচ্ছে আইবি এখন হয়ে গেছে, এখন আলফা বের করতে হবে। তো আমরা আলফা ইকুয়াল টু কি জানি বলো তো? আলফা ইকুয়াল টু হচ্ছে আইসি ডিভাইড বাই হচ্ছে হলো আইই। আবারও বলছি, আলফা ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইই, এই সূত্রটা কিন্তু আমরা শিখেছিলাম। তো এটা যেহেতু, কারণ উপরে সি নিচে হচ্ছে দেখো আইসি কালেক্টর প্রবাহ আর এমিটার প্রবাহ, তো এটা
ইকুয়াল টু আমরা যদি মান বসাই দেখি কি আসে। আইসির মান হচ্ছে হলো 1.2 মিলি এম্পিয়ার। তুমি বলতে পারো এগুলাকে আমরা এম্পিয়ারে কেন নিচ্ছি না, যেহেতু দুইটা অনুপাত এটা মিলি এম্পিয়ার, এটা মিলি এম্পিয়ারে বসাবো, তাহলে চলে আসবে, কোনো সমস্যা নাই। তুমি বলতে পারো তাহলে এখানে আমরা কেন করলাম না, এম্পিয়ারে নিলাম না কেন? এটাও মিলি এম্পিয়ারে বসেছে, এটাও মিলি এম্পিয়ারে বসেছে, তাহলে এটা মিলি এম্পিয়ারে বসেছে, তাহলে আইবিটাও মিলি এম্পিয়ারেই আসছে, ঠিক আছে। তো আমরা এখানে এখনো মানে দুইটা ভিন্ন ভিন্ন একক বা হচ্ছে কোনো কনভার্সনে যাই নাই, যেমন ধরো রোধ বের করি নাই বা হচ্ছে হলো ভোল্টেজ বের করতেছি না। এই জন্য আমরা এই জিনিসগুলোকে যেখানে আছে শুধুমাত্র সেই এককেই কিন্তু বের করে আসতেছি। যেমন দুইটা ছিল হচ্ছে হলো মিলি এম্পিয়ারে, এই জন্য এটাও মিলি এম্পিয়ারে আমরা পেয়েছি। এখন ধরো এই দুইটার অনুপাত, তো এখানে আমরা এম্পিয়ারে নেই বা মিলি এম্পিয়ারে নেই, অনুপাত তো কি আসবে, সেমই আসবে, এই জন্য আমরা এখনো মিলি এম্পিয়ার রাখতেছি। কেউ যদি বলো যে স্যার আমি এগুলো হচ্ছে এম্পিয়ারে নিয়ে যেতে চাই, তাহলে এগুলাকে 1000 দ্বারা ভাগ করে নিবা, ওইটা ইউজ করেও তুমি এখানে অঙ্ক করতে পারো, তখন এটা এম্পিয়ারে আসবে। এখানেও তুমি এম্পিয়ারেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা এম্পিয়ারেও বসাতে পারো, মিলি এম্পিয়ারেও এই ক্ষেত্রে বসাতে পারবা। শুধু গতি ও রোধের অঙ্কর ওখানে ওই ভোল্টেজের পরিবর্তনকে অবশ্যই ভোল্টে নিয়ে আসতে হবে, এবং যে তড়িৎ প্রবাহের পরিবর্তন সেটাকে তোমাদের নিয়ে আসতে হবে এম্পিয়ারে, তাহলে কিন্তু ওহমে আসবে গতি ও রোধটা। ওইটার ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে। যাক, আমার এখন এখানে আলোচ্য বিষয় হচ্ছে এটা দেখো 1.25 মিলি এম্পিয়ার। তাহলে এখান থেকে আমার আলফাটা সহজে বের হয়ে আসবে। আমি একটু ক্যালকুলেশনটা করে দেখি ক্যালকুলেটরে। আমার সেটা হচ্ছে 1.2 ভাগ 1.25, তাহলে এটা আসলে 0.96। তাহলে আমরা সহজে কিন্তু এখান থেকে বলতে পারি হচ্ছিল আমাদের যে আলফা এর মান প্রবাহ বিবর্ধন গুণক আলফা, সেটার মান 0.96। কত? 0.96। এখন আমাদের আলফা বের করা শেষ, তাহলে এবার আমাদের কাজ কি? এরপরে বলো তো, আমাদের এরপরে কাজ হচ্ছে এবার বিটা বের করা। বিটা বের করাটা আমরা বিটা বিভিন্নভাবে বের করতে পারি। তো বিটা কিভাবে বের করতে পারি, যে আমাদের যেমন আই বি, আই সি এবং আই তিনটাই কিন্তু আমরা জানি। তো আমরা কি জানি, যে এখানে জানি হচ্ছে হলো আই ই হচ্ছে হলো 1.25 মিলি এম্পিয়ার, তারপর হচ্ছে হলো আইসি ছিল হচ্ছে 1.2 মিলি এম্পিয়ার, তারপর হচ্ছে আইবি এটাও পেয়েছিলাম 0.05 মিলি এম্পিয়ার। এগুলো কিন্তু আমরা পেয়ে গেছিলাম। তো এগুলো পাইলে এখন আমাদের আবার আমরা জানি কি জানি বলো তো, আমরা জানি বিটা যে প্রবাহ লাভ যেটা আছে সেটা ইকুয়াল টু আমরা পড়েছিলাম আইসি বাই আইবি। তো আইসি বাই আইবি, আইসি কত বলো তো আমাদের এখানে আইসি হচ্ছে হলো 1.2 মিলি এম্পিয়ার এবং আইবি আমরা পেয়েছিলাম 0.05 মিলি এম্পিয়ার। ঠিক আছে, এটা যদি পাই আমরা এবার আবার ক্যালকুলেটর ইউজ করি। 1.2 ভাগ হচ্ছে হলো 0.05, তাহলে এটা হচ্ছে 24। আমাদের এখান থেকে যে হচ্ছে হলো বিটা প্রবাহ লাভ সেটা আমরা পাইলাম 24। তাহলে এটা আনসারটাও আমাদের চলে আসলো। তো আমরা এইভাবেও কিন্তু বিটা বের করতে পারি, মানে আলফা বের করছি আলফা আইসি বাই আই থেকে, বিটা আবার আইসি বাই আইবি। এখন তুমি বলতে পারো যে আমি যদি আলফা বের করার পর আলফা থেকে বিটাতে কনভার্সেশন যেই সূত্রগুলো আছে সেটা দিয়ে কি আমরা করতে পারি না? দেখি তো আমরা ওখান দিয়ে করা যায় কিনা, সেটা ট্রাই করলেই তো আমাদের বলা যাবে যে আসলে কি আমরা সেটা পারবো কি পারবো না। তো আমরা কিভাবে করব সেটা দেখো তো। আমি এটা আমাদের বিটা কত আসছে আমি এটাকে লিখে রাখি, হ্যাঁ, তাহলে মিলাবো আমরা যে বিটা 24 আসছে। ঠিক আছে, এখন আলফা থেকে বিটাতে কনভার্ট করি, আমরা দেখি কিভাবে কি আসে। আলফা হচ্ছে 0.96, কিন্তু আমরা আলফাটাও এখানে লিখে রাখি 0.96। তো আমরা দেখো আমরা যদি করি এবার, তাহলে আমাদের আলফা তো জানা আছে। ও আচ্ছা, আমরা এই যে এখন আলফা তো আগেই জেনে গিয়েছি আমরা, তাহলে বিটাটাকে কি আমরা টেস্ট করব যে হয় কিনা। তো বিটার সূত্র ইকুয়ালটা আমরা কি পড়ছিলাম বলতো, আলফা বাই 1 মাইনাস আলফা। এই সূত্রটা আমরা জানতাম, মানে ধরো বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, ওই সূত্র ইউজ না করে আমি এই সূত্রটা ইউজ করে অঙ্কটা করতে চাচ্ছি। কারণ আমি প্রথমে তো আলফা বের করছি, তো আমি আলফা থেকেও তো বিটাই নিতে পারি, সেটা হয় কিনা একটু দেখি, আমরা চেক করি। তো এখানে আলফার মান হচ্ছে কত বলতো আমাদের, 0.96। এটা 1 মাইনাস আলফার মান কত 0.96, তাহলে এটা হচ্ছে 0.96 ডিভাইড বাই হচ্ছে হলো 0.04। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে এটা করি আবার দেখি একটু, আমি আবার তোমাদের জন্য 0.96 ভাগ হচ্ছে হলো 0.04 এবং 24 আসছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে 24 আসলো। তো 24 আসলে আমরা এখানে আবার লিখতে পারি 24।
তাই দেখো আমি প্রথমে আলফা বের করে ফেলছিলাম, মানে আলফা বের করার পর মানে আমি বিটার সরাসরি সূত্র যে আইসি বাই আইবি সেটা দিয়ে করলাম 24 পাইছি। আবার আলফা বের করার পর বিটা কনভার্সেশনের যে সূত্রটা আছে সেটা দিয়েও করলাম, সেটা দিয়ে আমরা 24 পাইলাম। তার মানে আসলে আমরা যে কোনো সূত্র ইউজ করেই কিন্তু করতে পারি, অর্থাৎ আলফা বের করে আলফা থেকে সরাসরি বিটা এই সূত্র দিয়ে করে ফেলতে পারি, বা আমরা আলফা আলাদা যেমন আইসি বাই আইডি বের করেছি, দেন বিটা আমরা আইসি বাই আইবি দিয়ে ওইভাবেও করতে পারি। আমাদের ডাটা যতগুলো জানা থাকবে বা আমাদের যেভাবে সুবিধা হয়, যার মাথায় যেভাবে ক্যাচ করবে আমরা ওইভাবেই করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দ্বিতীয় ম্যাথটাও কিন্তু সলভ হয়ে গেল। এবার আসো আমাদের কোনো পিএন জাংশনের 3 নম্বর প্রশ্নটাতে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটাতে আমরা সলভ করবো। তার আগে আমি এই প্রশ্নটা এগুলো একটু মুছে নিই। দেখো 3 নম্বর প্রশ্নটাতে আমাদের বলেছে কোন একটা পিএন জাংশনের গতীয় রোধ দেওয়া আছে, মানে হচ্ছে আর দেওয়া আছে কত বলতো, 40 ওহম। 40 ওহম দেওয়া আছে। এটা কয় নাম্বার অঙ্ক আমাদের? 3 নম্বর অঙ্ক। তারপর দেখো বিভব পার্থক্য এত পরিবর্তন করলে, তার মানে ডেল ভি হচ্ছে বিভব পার্থক্য পরিবর্তন, ভি এর পরিবর্তন হচ্ছে কত, 0.2 ভোল্ট। তো বলছে করলে প্রবাহ পরিবর্তন কত, অর্থাৎ ডেল আই যেটা আছে সেটা কত আমাদের বের করতে হবে। তো আমরা জানি, কি জানি বলতো, আমাদের এটা বের করতে হলে আমরা জানি যে গতীয় রোধ আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। তাহলে সুতরাং আমাদের ডেল আই ইকুয়াল টু হবে হচ্ছে হলো ডেল ভি বাই কত বলতো, আর। তো আমরা এখানে মান বসাই, মান বসাইলে বুঝতে পারবো ডেল ভি কত বলতো 0.2 আর এটা হচ্ছে 40। তাহলে দেখি আমাদের এই মানটা কত আসে, ক্যালকুলেটরে বসালে আমরা কি বুঝতে পারবো। 0.2 ডিভাইড বাই 40, 0.02, এটা আসতে হলো 0.02। দেখি আমি আরেকবার ক্যালকুলেটরে ইউজ করে দেখি। আমাদের সরি আমার ভুল হয়েছে একটু, আমার সন্দেহ হলো সেই জন্য। 0.2 ভাগ হচ্ছে হলো 40, আমি 10 দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে 5 ইন্টু, এটা আসতেছে হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। কিন্তু যেহেতু দেখো ভোল্টেজটা এটা ভোল্ট এককে আছে, এটা কি এককে আছে, সরি আরটা ওহম এককে আছে, এটা দেওয়া আছে ওহম এককে। তাহলে এটা ভোল্ট, এটা ওহম এককে থাকলে অবশ্যই এটা অ্যাম্পিয়ার এককে আসবে। তাই অ্যাম্পিয়ার এককে আসলো, এবং এটাকে যদি আমি কি এখন 1000 দিয়ে গুণ করে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাই তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার পাবো। তাহলে আনসারটা 5 মিলি অ্যাম্পিয়ার। তুমি যদি বলো যে 5 মিলি অ্যাম্পিয়ারে না নিয়ে আমি এখানে শুধু অ্যাম্পিয়ারে রেখে দিব, তাও কিন্তু তোমার আনসার অবশ্যই হবে, এক্ষেত্রে কোনো ভুল নেই। তো আমরা পিএন জাংশনের 2টা ম্যাথ এবং একটা হচ্ছে ট্রানজিস্টরের নরমাল বেসিক্যাল ম্যাথ আমরা সমাধান করলাম। এগুলো হচ্ছে হলো একদম বেসিক লেভেলের ম্যাথ। তুমি কিভাবে নরমাল সূত্রগুলোকে ইউজ করে ম্যাথগুলো সলভ করতে পারো সেটা। তোমাকে কালেক্টর প্রবাহ দেওয়া থাকলে এগুলোর ক্ষেত্রে এটার কালেক্টর প্রবাহ মানে সংগ্রহ প্রবাহ, ইংলিশ হচ্ছে কালেক্টর প্রবাহ, ঠিক আছে, কালেক্টর কারেন্ট। দেন নিঃসারক প্রবাহ সেটা হচ্ছে আইই বা এমিটার প্রবাহ, আর সেখান থেকে তুমি বেস প্রবাহ বা ভূমি প্রবাহ বা পিট প্রবাহ যেটাকে বলা হয় আইই, সেটা তুমি বের করে নিতে পারো। তারপর তুমি আলফা বের করতে পারো, তারপর তুমি বিটা বের করতে পারো। তো তোমার সবগুলা জিনিস তোমাকে জানতে হবে কোনটা কি বুঝাচ্ছে, এবং তুমি যে সূত্রগুলা জানো সেই সূত্রগুলা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এইসব ছোট ছোট ম্যাথগুলা সহজে সমাধান করা যায়। আর এই ছোট ছোট ম্যাথগুলা কিন্তু তোমার সৃজনশীলের গতে আসে। কোথায় আসে বলো তো? গতে। ঘতে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করতে পারে, কিন্তু গতে ম্যাক্সিমাম টাইম এই টাইপের ছোট ছোট কোশ্চেনগুলো আসে, এগুলো এমসিকিউতে আসে। 1 আর 3 নম্বর ম্যাথটা যেটা, সেটা কিন্তু আমাদের বেসিক্যাল এমসিকিউগুলোতে আসে। আর এই যে এখানকার এই টপিকটা, এই ম্যাথটার প্রশ্নগুলো বেসিক্যালি হচ্ছে একটা সৃজনশীলের গতে আসে, ঠিক আছে? ঘতে এগুলো খুব একটা দেয় না, ঘতে আর একটু ডিফিকাল্ট। এখান থেকে হচ্ছে তোমার ভোল্টেজ লাভ, তারপর হচ্ছে হলো ক্ষমতা লাভ, এগুলাতে তোমার হয়তো দিতে পারে ঘতে। তো আমরা ওই জিনিসগুলো একটু আলোচনা করব এখন। কিছু সৃজনশীল করবো, 2-3টা সৃজনশীল করলে তোমাদের এই টপিকের যত সমস্যা আছে আশা করছি ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা সৃজনশীল সলভ করব। সৃজনশীল সলভ করার ক্ষেত্রে আমি একটা সৃজনশীল তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি। এই সৃজনশীলটা মাদ্রাসা বোর্ডে এসেছে, মাদ্রাসা বোর্ড 2019 সালে, মাদ্রাসা বোর্ড 2019 এই কোশ্চেনটা এসেছে। খুবই সোজা এই কোশ্চেনটা। মাদ্রাসা বোর্ড ছাড়াও এই যে এটার ঘ নাম্বার কোশ্চেনটা বিভিন্ন বোর্ডে আগেও এসেছিল, যেটা আছে কলেজের বোর্ডগুলোতে এসেছিল। মাদ্রাসা বোর্ডে মনে 2019-এ ফার্স্ট এসেছে। যাই হোক আমরা কোশ্চেনটা সলভ করি।
যে একটা ট্রানজিস্টরের গতীয় রোধ RI, রোধ RL যথাক্রমে 55 ওহম ও 45 ওহম দেওয়া আছে, IC দেওয়া আছে, বিটা দেওয়া আছে। বলছে গতের নিঃসারক প্রবাহ অর্থাৎ IE কত, এখান থেকে নিঃসারক প্রবাহ যেটা সেটা হচ্ছে IE বের করতে বলছে। দেন এখানে তোমাকে বাকি ডাটাগুলো সব দেওয়া আছে। আর এটাতে বলছে বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা, অর্থাৎ VA 100% কিনা, VA 100% কিনা এটা আমাকে গাণিতিকভাবে যাচাই করতে হবে। তো আমি এটা সমাধান করি। প্রথমে গ নাম্বার কোশ্চেনটার সমাধান করি। দেখো তোমরা গ নাম্বার কোশ্চেনে বলেছে আমাকে নিঃসারক প্রবাহ বের করতে হবে। দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, এখানে RI দেওয়া আছে হলো 55 ওহম, RL দেওয়া আছে হলো আমাদের এখানে 45 ওহম, IC দেওয়া আছে এখানে হলো 5.4 মিলি অ্যাম্পিয়ার, বিটা দেওয়া আছে হলো 80। আমাদের বের করতে হবে নিঃসারক প্রবাহ যেটা IE, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের এটা বের করার সূত্র কি, আমাদেরকে বিটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা দেখি এটা বের করা, নিঃসারক প্রবাহ বের করার জন্য কি কি সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে। দেখো নিঃসারকের কতগুলো সূত্র আছে। দেখো আমরা জানি যেমন IE ইকুয়াল টু হচ্ছে হলো আমরা জানি IC প্লাস IB, ঠিক আছে, IC প্লাস IB। তো এটা থেকে আমরা কি দেখো তো এটা বের করতে হবে, কিন্তু এটা আমাদেরকে দেওয়া আছে, এই যে IC এটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে। এখন IB কি দেওয়া আছে, IB কিন্তু দেওয়া নাই। তো আমাদের এটা বের করতে হলে, আচ্ছা এটা বের করতে হলে আমাদেরকে এই IB জানা লাগবে। আচ্ছা এটা ছাড়া আমরা আর কোন সূত্রের মাধ্যমে কি এই IE বের করতে পারি? যেমন আমরা আরেকটা সূত্র পড়েছি হলো সেটা হচ্ছে আলফা নির্ণয়ের সূত্র, আলফা ইকুয়াল টু যেমন IC বাই IE ছিল, ঠিক আছে। এখান থেকে আমরা বের করতে পারি। এটা থেকে বের করার জন্য আমাদের কি জানা লাগবে বলো তো, আলফা জানা লাগবে। তো আলফা জানার জন্য খেয়াল করো, দেখো এখান থেকে আমরা এটাকে বের করে নিব, কারণ আমরা এটা জানি, এটা বের করব, এটাও জানি না, ঠিক আছে। কিন্তু এটা কি বের করে নেওয়া পসিবল না? এটা কিন্তু বের করে নেওয়া পসিবল। কিভাবে? আমরা বিটা জানি, বিটা থেকে আলফা বের করতে হয় কিভাবে বলো তো। তো আমরা জানি আলফা, দেখো আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা। তো এখান থেকে আমরা সরাসরি কিভাবে জানতে পারি, 80 ডিভাইড বাই 1 প্লাস 80, তাহলে 80 বাই হচ্ছে 81। দেখি আমাদের এই মানটা কত আসে। 80 ডিভাইড বাই 81, এটা হচ্ছে হলো আমি এটা থেকে পাচ্ছি হলো 0.98765, এটা পেলাম আমরা হচ্ছে আলফা। এবার যদি আমরা আলফাটাকে এই সূত্রের জন্য অ্যাপ্লাই করি তাহলে সুতরাং আমাদের IE ইকুয়াল টু কি দাঁড়াবে বলো তো, IC বাই আলফা। তো IC কত বলো তো, 5.4 ডিভাইড বাই আলফা হচ্ছে কত, 0.98765। তাহলে দেখি তো এখান থেকে আমরা জিনিসটা কত পাই, সেটা পাবো হচ্ছে হলো 5.4 ডিভাইড বাই হচ্ছে হলো 0.98765। আমরা এখান থেকে এটা পাচ্ছি হলো, আমি নিজে দেখতে পাচ্ছি এই যে এটার মান, এই IE এর মানটা পাচ্ছি হলো আমরা 5.4675 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু উপরের ICটা মিলি অ্যাম্পিয়ারে, তাই এটা দ্বারা ভাগ করার পর, আলফা দ্বারা ভাগ করার পর এটাও মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে আমরা কিভাবে করলাম, আমরা করলাম হচ্ছে এই দুইটা সূত্রকে কাজে লাগালাম। প্রথমে আমরা আলফা আর বিটার সম্পর্ক থেকে, বিটা দেওয়া আছে বিধায় আমরা সেখান থেকে আলফা বের করে নিলাম, সেই আলফাকে নিয়ে এই সূত্রের মধ্যে বসাই দিলাম। এটা একটা সমাধান, এটা দিয়ে কিন্তু হয়ে গেছে, আমাদের আনসার হয়ে গেছে, আমি আনসারটা মনে আছে আমার। এখন তুমি বলো যে আমি এভাবে না করে এত জটিল করে, আমার বিটা দেওয়া আছে না, বিটা থেকে আমি যদি কি এটা যেহেতু বের করতে চাই, IE বের করতে চাই, এই বিটার সম্পর্ক থেকে আমি কি বিটা বের করে এনে এই সূত্রে বসাতে পারি না? দেখি আমরা পারি কিনা, সেটা চেষ্টা করলে আমরা বুঝতে পারবো। তো এটা কিন্তু একভাবে উত্তর শেষ, এইটা গড়ি আবার বিকল্প একটা উত্তর করা ট্রাই করছি। তো আমরা জানি যে বিটা ইকুয়াল টু, দেখো তো বিটা ইকুয়াল টু হচ্ছে IC বাই IB। তো আমরা এখান থেকে IB বের করে নিতে পারি না, IB ইকুয়াল টু IC বাই হচ্ছে 80, মানে বিটা, আমরা বিটাটা লিখি, IC হচ্ছে হলো 5.4, বিটা হচ্ছে 80। তাহলে এখান থেকে আমরা দেখি তো IB কত আসে,
5.4 ডিভাইড বাই হচ্ছে হলো 80, তাহলে এখান থেকে আমাদের যেই আমরা এখান থেকে এটা পাচ্ছি হলো 0.0675। এটা কি পেলাম, কোন এককে পাবো, যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ার আছে তাহলে এটাও মিলি অ্যাম্পিয়ার। তাহলে সুতরাং এবার আমাদের আইই বের করতে হবে। আই এর সূত্র কি, আইসি প্লাস আইবি। তাহলে আইসি আমার কত আগে থেকে 5.4 প্লাস এটা দেখো তো কত 0. যে আইবির মানটা আমরা পেলাম 0.0675, তাহলে এটা থেকে আসা হচ্ছে হলো 5.4675। দেখো তো আমরা কিন্তু আগে মানে দেখো বিটা থেকে আলফা বের করে ওই আলফার সমীকরণে নিয়ে মানে হচ্ছে কোন সমীকরণটা সেটা ছিল যে আলফা ইকুয়াল টু আইসি বাই আই এর সমীকরণে বসাই দিয়ে আমরা ওখান থেকে কিন্তু কি সেটা নির্ণয় করতে পারছিলাম। কোনটা বলো তো, এই যে নিঃসারক প্রবাহটা, সেখান থেকে আইটা বের করে নিয়েছিলাম। অনুরূপভাবে আবার বিটা থেকে আমরা আলফা বের না করে বিটা থেকে আই বিটাকে বের করে নিয়ে আমরা এই সমীকরণে বসাই দিয়ে কিন্তু আই আমরা বের করে নিতে পারি। তোমার যেভাবে ইচ্ছে একটা ম্যাথকে সমাধান করতে, ঠিক তুমি সেভাবেই সমাধান করতে পারো। মানে সবসময় যে একই নিয়মে ম্যাথগুলো হবে এরকম কোনো কথা নেই। তুমি যেখান থেকে যে মানে ভিন্ন ভিন্ন উপায়ে ডাটা কালেক্ট করে ভিন্ন ভিন্ন সূত্রে অ্যাপ্লাই করে আনসার করতে পারো, একই আনসার আসবে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আশা করতে তোমরা ইজিলি বুঝে গেছো যে জিনিসটা আসলে কি কঠিন কিছু না। এখন তোমাদেরকে এইটা এই যে বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা এটা তোমাদেরকে যাচাই করতে হবে। এটা যাচাই করার জন্য আমরা ভোল্টেজ গেইনের সূত্রতে যাব। দেখো আমরা এই ডাটাগুলো একটু এদিকে একটু ডাটাগুলো রাখতেছি, কেন রাখতেছি একটু বলতেছি। দেখো সেটা কি, আমরা ভোল্টেজ গেইন আমি ঘ আনসার করছি। ভোল্টেজ গেইন ভিএ ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম, ভোল্টেজ গেইন পড়ছিলাম হচ্ছে হলো আমাদের যেই বিটা আছে বিটা ইনটু আর এল ডিভাইড বাই আর আই, এই ইনিশিয়াল এটা ছিল। তো তোমরা এটা যদি খেয়াল করে থাকো তাহলে কিন্তু আমাদের এখন আনসারটা কি সহজ হয়ে যাবে। দেখো এখানে আমাদের বিটা কত দেওয়া আছে 80, ঠিক আছে। আমরা এই সূত্রটা কিন্তু পড়েছিলাম, তোমরা খেয়াল করলে দেখবে যে এই সূত্রটা পড়েছি। এটা আরেকটা সূত্র ছিল, সেটা কি বলতো, ভি আউটপুট বাই ভি ইনপুট। তো আমাদের এখানে তো ভি আউটপুট বাই ইনপুট বের করার কোনো সিস্টেম এখানে আমরা জানা নেই। কারণ হচ্ছে হলো এখানে জানা যাবে সেটা হচ্ছে কি, আমাদেরকে তখন আইবি নিয়ে কাজ করতে হবে, এগুলো আগে বের করে নিতে হবে, তারপর এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এত দিকে না যাই, আমাদের যেহেতু ভি ইনপুট, তুমি বলতে পারো আপনি বলতেছেন যে এখানে মানে এগুলো নিয়ে জটিল হবে, কিভাবে জটিল হবে একটু দেখান তো। আমি ওইটা একটু পরে আসতেছি যে ভি ইনপুট এবং ভি আউটপুট দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমরা এখান থেকে যে এই সূত্রটা নর্মালি আমাদের ভোল্টেজ গেইনের সূত্র হচ্ছে এটা যদি বসাই দিই আমরা, দেখো তো 80 ইন্টু আর এল কত বলো তো, আর এল হচ্ছে হলো আমাদের এখানে 45 আর ওইটা হচ্ছে 55। তাহলে আমরা এখান থেকে কত পাই দেখি, যে 45 ভাগ 55 ইন্টু হলো হচ্ছে হলো 80, আমরা এটা পাচ্ছি হলো খুব বলতে পেলাম হচ্ছে 65.45। দেখো ভোল্টেজ খেয়াল করো, ভি এটা কত পাইলাম 65.65, তার মানে আমরা কত পাই নাই বলো তো, 100% আসলে পাই নাই, 65.45 পেয়েছি। 65.45 100 এর চেয়ে কম, যেহেতু 100 এর চেয়ে কম এই ভোল্টেজ লাভটা কিন্তু সরাসরি শতকরায় আসে। কিসে আসে বলো তো, শতকরায়। তাই এটাকে আবার 100 দিয়ে গুণ করে শতকরায় নেওয়ার দরকার নাই, যেহেতু এটা শতকরায় আসছে। আমাদেরকে বলছে 100% পাওয়া সম্ভব কিনা, 100% পাওয়া সম্ভব নয়। তো এবার আমরা বিকল্পভাবে আমরা সমাধানটা করব যে কিভাবে ভি ইনপুট এবং ভি আউটপুট দিয়ে কিভাবে করা যেতে পারে। চলো সেটা সমাধান করি। এবার চলো আমরা এই ম্যাথটাকে, এই ভি এটাকে ওই যে আমরা এই মাত্র একটু দেখালাম যে এটা ইকুয়াল টু হচ্ছে হলো ভি আউটপুট বাই ভি ইনপুট, এই সূত্রটা দিয়েও যে করা যায় ভি এ ইকুয়াল টু, এটা দিয়ে আমরা করার ট্রাই করি। তো পারা যায় কিনা একটু চেষ্টা করে দেখি, কারণ আমরা আসলে এইটা ভি আউটপুট আর ভি ইনপুটটা জেনে নিতে পারলেই কিন্তু আমার এটা কাজ হয়ে যাবে। তো আমরা এটা একটু দেখি সেক্ষেত্রে আসলে ব্যাপারটা কিরকম হবে। তো আমার এক্ষেত্রে আমরা যদি জানতে চাই আমাদের ভি আউটপুট বের করতে হবে। তো আমরা ভি আউটপুট ভি ইকুয়াল টু আমরা জানি আইআর, ঠিক আছে। তো
তো আর এর ক্ষেত্রে এটা হবে যেহেতু আউটপুট বের করব, তাহলে আউটপুট এই আর হবে আউটপুট, আর আউটপুটটাকে আমরা আর এল লিখি। আর আই যেটা হবে সেটা কিন্তু আমাদের মনে আছে, সেটা কি হবে বলতো, আইসি হবে। তাইলে ভি আউটপুট হবে হচ্ছে হলো আইসি আর এল। তুমি বলতে পারো এই সূত্রটা আমি কই পাইছি? এই সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কি আর এল বা আর আউটপুট ইকুয়াল টু হচ্ছে হলো ভি নট বাই আইসি। এই সূত্রটা আমি তোমাদেরকে শুরুতেই কিন্তু যে সূত্রগুলো রয়েছে সেখানে কিন্তু এই সূত্রটা দেখাইছি, এবং এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এটা যদি লিখতে পারি, এখানে আইসি কত বলতো আমাদের যে আইসি, এই যে আইসিটা দেওয়া আছে, আইসি হচ্ছে 5.4 মিলি অ্যাম্পিয়ার। এটা মিলি অ্যাম্পিয়ার রাখা যাবে না, অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা এটা ভোল্টেজ, এখন ভোল্টেজ নিয়ে কাজ করব, এখানে রোধ ওহমে বসাবো, তাই আমরা এখানে এটা অবশ্যই 5.4 ইন্টু 10 ইনভার্স 3 অর্থাৎ অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম। আর এল যেটা সেটা বসাবো 45। তো এখান থেকে দেখি আমাদের ভি আউটপুটটা কত আসে, যেটা হচ্ছে হলো 5.4 ইন্টু হচ্ছে হলো 45। তো আমরা এটা পাচ্ছি হলো, আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে এটা হচ্ছে হলো 0.243 ভোল্ট পেলাম। এবার আমরা এখান থেকে যদি আমরা ভি ইনপুটটা বের করতে চাই, তাহলে বসাতে হবে আইবি আর ইনিশিয়াল যেটা সেটা, কারণ তোমাদেরকে আমি সূত্র দেখাইছি কি বলতো, আর আই ইকুয়াল টু হচ্ছে হলো ভি ইনপুট ডিভাইড বাই হচ্ছে হলো আইবি। তাহলে আমরা এই সূত্র থেকে এটা এখানে লিখতে পারি, এবং তাহলে আমরা এখান থেকে দেখি আইবি কত। তো আমরা একবার কিন্তু আইবিটা বের করছিলাম, মনে পড়ে কি তোমাদের, যে এই যে আইবিটা 0.0675 আইবি আসছিল অঙ্কটা শুরুর দিকে, কোথায় বলতো, এই যে গ করার সময়। তোমার যদি গ করার সময় এটা মানটা না আসে, তাহলে ঘতে তুমি বের করে নিবা, এভাবে করে নিতে পারো। তাহলে এটাকে আমরা কিছু নিতে হবে 0.0675 ইন্টু 10 ইনভার্স 3 আমরা অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম। আর আই যেটা আছে সেটা 55 বসালাম, দেখি আমাদের এটা কত আসে। আমরা ক্যালকুলেটর থেকে একটু মানগুলো বসাই, তাহলে হলো 0.0675 ইন্টু হচ্ছে 55। আচ্ছা, এটা আমরা পাচ্ছি হলো 3.7125 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা, আমরা এটা পেলাম। তো এটা পেলাম, এখন আমাদেরকে কিসের সূত্র বসাতে হবে বলতো, এখন আমাদেরকে এটার কাজটা করতে হবে। যে দেখো ভি আউটপুট আমরা পেয়ে গেছি, ভি ইনপুটও আমরা পেয়ে গেছি, এইবার আমাদেরকে ভি এ বের করতে হবে, অর্থাৎ প্রবাহ লাভটা বের করতে হবে। যদি আমরা বের করতে চাই, সরি প্রবাহ লাভ বলতেছি ভোল্টেজ লাভ যেটা আছে, ভোল্টেজ গেইন, ঠিক আছে। ভি এ আমাদের উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ গেইন লাভ করা। তো ভোল্টেজ গেইন ভি এ ইকুয়াল টু হচ্ছে হলো ভি আউটপুট ডিভাইড বাই ভি ইনপুট। তো ভি আউটপুটের মান কত আমাদের, ভি আউটপুটের মান হচ্ছে 243 এটা, তাহলে 0.243 বসাই দিলাম আমাদের। এটা থেকে দেখো এটা হচ্ছে 3.71 বসাই ইন্টু 10 ইনভার্স 3। তো আমরা এটা যদি ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা এটা দেখি কত আসে। এটাকে তোমরা চাইলে এরকম ফর্মে নিয়ে যেতে পারো, অবশ্যই এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে হলো 0.243 ডিভাইড বাই হচ্ছে হলো 3.71 ইন্টু 10 ইনভার্স 3। এখান থেকেও আমরা পেয়ে গেলাম সহজে, এটা পাচ্ছি হলো, দেখো তোমরা যদি নিজে করো তাহলে ক্যালকুলেটরে যদি তোমরা একটু দেখতে পাও, আমি জানি না ক্যালকুলেটরে দেখা যাচ্ছে কিনা, এখান থেকে পাচ্ছি 65.5। এখান থেকেও কিন্তু আমরা ভোল্টেজ গেইনটা সেমই পাইলাম। আমরা যখন মানে এভাবে না করে, মানে ভি আউটপুট বাই ভি ইনপুট না করে, আমরা সরাসরি ভি এ ইকুয়াল টু বিটা ইন্টু আর এল বাই আর আই দিয়ে করে ফেলেছিলাম, তখন কিন্তু 65 সামথিং পেয়েছিলাম। এখন যখন ভি আউটপুট বাই ভি ইনপুট দিয়ে করলাম, একইভাবে পেলাম, কিন্তু আমরা দুইটা ভিন্ন প্রসেসে করলাম। দেখো একই ম্যাথকে আমি দুইভাবে করছিলাম, এই ম্যাথটাকে এখন কয়ভাবে করলাম, দুইভাবে করলাম। কোনোভাবেই মানে ভুল হতে পারে না। তুমি যদি বোঝো জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, সেগুলো তোমার প্রত্যেকটা প্রসেসই কি হবে, সঠিক হবে, যদি তুমি কি কনফিডেন্স রাখতে পারো এবং সেই অনুযায়ী সমাধান করতে পারো। তো এই কোয়েশ্চেনটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম।
যে আসলে একই ম্যাথকে ভিন্ন ভিন্ন ভাবে করা যেতে পারে, মানে কোনোটাই ভুল না। তোমার বন্ধু একরকম করছে, তুমি আর এরকম করছো, তাহলে তোমার বন্ধুরটা ভুল বা তোমারটা ভুল হচ্ছে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ধরে নেওয়ার বাধ্যবাধকতা তো নাই। তোমাকে বুঝতে হবে যে আমি ঠিকভাবে চিন্তা করছি কিনা, আমার সূত্রগুলা ঠিক আছে কিনা, সেই সূত্র ডাটাগুলা কি কি দেওয়া আছে, আমাকে কি কি বের করে নিতে হবে, কিভাবে বের করে নেওয়া যায় সেগুলো চিন্তা করতে হবে। দেন সঠিক উপায়ে বের করে নিয়ে তুমি তোমার মতো করে সলভ করো, অটোমেটিক ম্যাথগুলার আনসার সঠিক হবে ইনশাল্লাহ। তো আমরা এই একটা সৃজনশীল সলভ করলাম, এরপর আমরা আরো এক দুইটা সৃজনশীল সলভ করি, চলো নেক্সট সৃজনশীলে চলে যাই, তাহলে আমরা কি আরেকটা ভিন্নধর্মী সৃজনশীল শিখতে পারবো ইনশাল্লাহ। এবার চলে আসো আমরা আরেকটা সৃজনশীল সলভ করি। এই সৃজনশীলটাও একটা বোর্ড কোশ্চেন। তো এই বোর্ড কোশ্চেনটা হলো খুব সম্ভবত হলো যশোর বোর্ড 2015-তে এসেছিল, যশোর 2015 এই কোশ্চেনটা এসেছে। একটু আগে যে কোশ্চেনটা সলভ করলাম ওইটা মাদ্রাসা বোর্ডে এসেছিল, ওই কোশ্চেনটা কিন্তু ঢাকা বোর্ড 2017-তেও এসেছিল। তো তোমরা ঢাকা বোর্ড 2017 কোশ্চেনটা সলভ করে ফেলবা। যাই হোক, আমি একটি কমন বেজ সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসরক কোন সংযোগে আছে ওইটা নিয়ে তোমাদের অত বেশি চিন্তা করার দরকার নাই, ওইটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার ক্ষেত্রে আসবে ব্যাপারটা। বাট এখানে বেজ সংযোগ থাকুক বা চলে এমিটর সংযোগেই থাকুক, তোমরা সেম প্রসেসে ম্যাথগুলা করবা আপাতত। একটি কমন বেজ সংযোগে থাকা ট্রানজিস্টর নিঃসারক ও বেজ প্রবাহ যথাক্রমে এত এত। তো আমাদের কি কি দেওয়া আছে, নিঃসারক প্রবাহ হলো এইটা, আর বেজ প্রবাহ কোনটা, এটা। তাহলে নিঃসারক প্রবাহ মানে হলো আইই হলো কত, 0.85 মিলি অ্যাম্পিয়ার। আর হলো আইবি যেটা বেজ প্রবাহ সেটা দেওয়া আছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। এটা যখন থাকলো, এখন আসো আমাদের প্রবাহ বিবর্ধন ফ্যাক্টর যেটা আছে সেটা বের করতে হবে, মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক যেটা, সেটা অর্থাৎ আলফা আমাদেরকে বের করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনে আনসার করতে হবে। এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা আগে সলভ করি, দেন আমরা নিঃসারক এবং বেজ প্রবাহকে দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ লাভের কিরকম পরিবর্তন হবে সেটা বের করতে হবে। ঘ নাম্বার কোশ্চেনটা করব। তো আমাদের ডাটা দেওয়া আছে এই দুইটা থেকে আমাদের গ নাম্বার কোশ্চেনটা আগে আমরা সলভ করি। প্রবাহ বিবর্ধন ফ্যাক্টর আলফা ইকুয়াল টু আমরা জানি, দেখো আগে আমরা জানি আলফা ইকুয়াল টু হলো আইসি বাই আইই। তো তোমার এখানে আইই জানা আছে, এখানে কি আইসি তুমি জানো? তা আইসি জানো না, কিন্তু আইই এবং আইবি থেকে আগে তো তোমাকে আইসিটা বের করে নিতে হবে। আবার আমরা জানি ধরো আইই ইকুয়াল টু হলো আইসি প্লাস আইবি। তোমার আইবি আর আই দেওয়া আছে, সুতরাং এখান থেকে তুমি কি আইসিটা তুমি বের করে নাও, আইই মাইনাস আইবি। তাইলে আই হলো 0.85 মাইনাস 0.05, তাহলে সুতরাং 0.80 মিলি অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের আইসি। তো এখান থেকে তুমি যদি কি আইসিটা বের করে নাও, এবার তুমি এই মানটা এখানে বসাই দিতে পারবা। এখানে মানটা বসাই দাও তুমি, তাহলে কত বসাবা, আইসি হলো কত, সরি এটা আইসি হবে না, এটা আইবি হবে। আমরা একটু আইসি ঠিক আছে, আমি একটু ভুল লিখছিলাম। আইসি হলো 0.80 ডিভাইড বাই, দেখো তোমরা এই জায়গাটা গোলায়ও না, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে গিভেন। আর এখন মিলি অ্যাম্পিয়ার এককের নিচেরটা অবশ্যই আই এবং মিলি অ্যাম্পিয়ারে হবে, তাহলে এখান থেকে আসবে 0.85। এবং দেখি এই মানটা আমাদের ক্যালকুলেটরে কত আসে। এই মানটা আসলে হচ্ছে 0.8 ভাগ 0.85, দেন এটা আসতে হচ্ছে 0.94। এটা আসলো 0.94। আমি আবারও বলছি, তাহলে আলফাটা কত আসলো 0.94। এটা আমি এখানে করেছি, তোমরা নিচে করতে পারতে। সূত্রটা প্রথমে আমরা জানি দিয়ে এই সূত্রটা রেখে তারপর এখান থেকে আইসি বের করতে, তারপর ওই সুতরাং আলফা ইকুয়াল টু এখানে আলফাটা এই সূত্রের মধ্যে বসাই দিয়ে তুমি 0.94 বের করে নিয়ে আসতে পারতা, এটা কোনো ব্যাপার ছিল না। তাহলে আমাদের গ কিন্তু আনসার শেষ, ঠিক আছে। তো এটা গ আনসার শেষ হলে এবার ঘ আনসার করতে হবে। নিঃসারক ও বেজ প্রবাহ, নিঃসারক বেজ প্রবাহ তো এখানে দেওয়াই আছে, এগুলা দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ লাভের পরিবর্তন, অর্থাৎ বিটার কোনো পরিবর্তন হবে কিনা, মানে বিটার পরিবর্তনটা কিরূপ হবে সেটা আমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো আমাদের প্রবাহ এগুলা দ্বিগুণ করার পর একরকম প্রবাহ লাভ হবে, আর বর্তমানে যেভাবে আছে এভাবে এক ধরনের প্রবাহ লাভ আছে।
তাহলে প্রথমে আমাদের যেই ডাটা দেওয়া আছে এই ডাটা দিয়ে একবার প্রবাহ লাভ বের করে ফেলতে হবে, তারপর আবার দ্বিগুণ করে দিয়ে আমরা আবার প্রবাহ লাভ বের করব, তারপর দুইটা প্রবাহ লাভের মধ্যে কি করব, পার্থক্য বা পরিবর্তন আদৌ হয়েছে কিনা সেটা বের করব। তো প্রবাহ লাভ হচ্ছে বিটা, তো প্রবাহ লাভ বিটা ইকুয়াল টু আমরা কিভাবে করতে পারি, যেহেতু আলফা গতে আলফা বের করে ফেলছি, এবার বিটা কিন্তু তুমি সহজে একবার বের করে ফেলতে পারো, ঠিক আছে, সম্পর্ক যে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, এখান থেকে তুমি কিন্তু বিটা বের করে ফেলতে পারো। তো আমরা ওইভাবে না করে আমরা ওই বিটার সূত্র হচ্ছে আইসি বাই আইবি, সেটা থেকে আসি, ঠিক আছে। আইসি বাই আইবি থেকে আসলে দেখো আমরা জানি, এটা ঘ আমি আনসার করছি, আমরা জানি প্রথমে বিটা 1 বের করব, বিটা 1 হচ্ছে চেঞ্জের পূর্বে, দ্বিগুণ করার পূর্বে, তো বিটা 1 হবে আইসি বাই আইবি। তাহলে আইসি আমার কত, আইসি আসছে 0.80 আর আইবি কত 0.05, আর এখান থেকে দেখি আমরা এটা কত আসে ক্যালকুলেটরে, 0.8 ভাগ 0.05 16, এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে 16, তাহলে এখান থেকে এটা 16 আসলো, তাহলে আমাদের বিটা 1 16। এবার দ্বিগুণ করার পর এই জিনিসগুলোকে আগে দ্বিগুণ করে দিতে হবে, দ্বিগুণ করার পর আবার আমাদেরকে বিটা বের করে দেখতে হবে যে নতুন বিটা কত আসে এবং দুইটা বিটার মধ্যে পার্থক্য কত, মানে দ্বিগুণ করার পর চেঞ্জ। তাহলে বিটা 1টা আমরা এখানে 16 লিখে রাখি এবং 16 লিখে রাখার পর দ্বিগুণ করি, এবার দ্বিগুণ করলে এটা কত আসে দেখি, 2 দ্বারা গুণ করবো, এটাকে 2 দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করেই কিন্তু কাজ করতে হবে কারণ আমরা দ্বিগুণ করতেছি। তাহলে এটা 0.85 ইন্টু 2, তাহলে হচ্ছে 1.7, এটা হচ্ছে 1.7 মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে হলো 0.10 মিলি অ্যাম্পিয়ার, এটা কিন্তু কারণ দ্বিগুণ করে দিচ্ছি আমরা 2 দ্বারা, এগুলোকে গুণ করে এখন এবার নতুন করে কাজ করব। তো নতুন করে কাজ করলে সবার আগে আমাদের কাজ কি করতে হবে, যেহেতু সূত্র হচ্ছে আইসি বাই আইবি, তাহলে আবার বিটা এটা, তো এবার মানগুলো এখানে বসানো লাগবে। তা আইসির মান তো আমি জানি না, আইবির মান কিন্তু জানি, আইবির মান কত 0.10 বসাই দিলাম, কিন্তু আইসিটা কি করতে হবে আমাদের বের করে নিয়ে আসতে হবে, আইসি এই সূত্র থেকে বের করে নিয়ে আসতে হবে। আমরা আইসিটা এখান থেকে বের করে নিয়ে আসি, সুতরাং আইসি ইকুয়াল টু আই কত হবে বলো তো, আমরা দ্বিগুণ করে দিছি কাকে, আই এবং আইবি কে, তো এখন আমরা আবার বিটা 2 বের করব, বিটা 2 বের করতে হলে নতুন আইসি এবং আইবি দিয়ে বের করতে হবে। তো আইসি এবং যেহেতু আই এবং আইবি চেঞ্জ হয়ে গেছে, তাহলে আইসিটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেই আইসিটা বের করে নিয়ে আসতে হবে। কিভাবে, আই কত বলো তো, আই হচ্ছে 1.7 মাইনাস আইবি হচ্ছে 0.10, তাহলে এখান থেকে আসবে হচ্ছে কত, এটা 1.6 মিলি অ্যাম্পিয়ার, এবং এটা যদি 1.6 মিলি অ্যাম্পিয়ার বসাই দিই উপরে, তাহলে দেখি এবার কত আসে, 1.6 ডিভাইড বাই 0.1 এবং এটা আসলো 16। তাহলে দেখো আমাদের বিটা 1 ও 16, বিটা 2 ও 16, সুতরাং দেখো এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে দুইবার আলাদা আলাদা, প্রথমবারও করতে হবে এটা, মানে আইসি বের করে নিয়ে এসে কিন্তু বিটা 1 এর সূত্র বসাইতে হইছে, আবার যখন ডাবল করলাম এগুলা ডাবল করেও কিন্তু আবার আইসি একবার বের করতে হবে, আইসি বের করে এনে আবার বিটা 2 বের করতে হবে। এবার সুতরাং বিটা 2 মাইনাস বিটা 1 ইকুয়াল টু 16 মাইনাস 16 ইকুয়াল টু 0। তো তোমরা আনসার করবা কি, নিঃসারক ও বেস প্রবাহ দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ লাভের পরিবর্তন হয় না। সিদ্ধান্ত এখানেই শেষ। তো এটা খুব কঠিন কোনো ম্যাথ নয়, এটা সহজ একটা ম্যাথ ছিল, আশা করতেছি তোমরা কি বুঝে গিয়েছো। এখন আমি তোমাদেরকে আরেকটা সৃজনশীল সলভ করাবো, এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট সৃজনশীল, এবং আশা করি এটা করালে তোমাদের সবগুলা ম্যাথ সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হবে। এরপর যদি টুকটাক প্রবলেম থাকে সেগুলো তোমরা নিজেরাই আমার এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে সলভ করতে পারবো বলে আশা করছি ইনশাল্লাহ। চলো আমরা পরের ম্যাথটা করি। এবার চলে এসো আমাদের লাস্ট সৃজনশীলটা আমরা সলভ করি। এই সৃজনশীলটা উদ্দীপকটা আমি এখানে লিখে রাখছি, একটা ট্রানজিস্টরের এত ইলেকট্রন 108। তপন স্যারের বইটা যারা ফলো করো তারা দেখবা এটা 10 টু দি পাওয়ার 8 দেওয়া আছে, এটা হবে 10 টু দি পাওয়ার 8 হবে না, এটা হচ্ছে 108 হবে। 108 ইলেকট্রন 10 ইনভার্স 8 সেকেন্ড সময়ে এমিটারে গমন করে, এমিটার প্রবাহ কত বের করো, আর যদি 1% এই মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয় তাহলে প্রবাহ বিবর্ধকের মান কি রূপ হবে, আমাদের এগুলো সলভ করতে হবে। তো আমাদেরকে কি কি দেওয়া আছে এখানে, আমরা আগে সলভ করার ক্ষেত্রে এন এর মান দেওয়া আছে 108টা ইলেকট্রন দেওয়া আছে, টাইম দেওয়া আছে হলো 10 ইনভার্স 8। তো আমাদেরকে এমিটার প্রবাহ বের করতে হবে, এই ইলেকট্রনগুলো এমিটারে প্রবেশ করছে, তা
তাহলে অ্যামিটার থেকে এই ইলেকট্রনগুলোর মাধ্যমেই কিন্তু প্রবাহ সৃষ্টি হবে। তাইলে আমরা প্রবাহ ইকুয়াল টু, দেখো আমরা একটা সূত্র জানি, আমরা জানি কিউ ইকুয়াল টু আইটি। এই সূত্রটা তোমরা সবাই জানো না? এখান থেকে কিউ, তোমার আই এর মানটা বের করতে হবে এখান থেকে, টি তুমি জানো, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি। এই কিউ ইকুয়াল টু হচ্ছে এন কিউ বাই টি। এবার তুমি বলতে পারো এন কি কিউ, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, কিউ হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ, তাহলেই এখান থেকে আমাদের মোট চার্জটা আমরা পেয়ে যাব। কিউ কিন্তু মোট চার্জ ইকুয়াল টু হচ্ছে কুলম্ব এককে, সেটা হচ্ছে আই এম্পিয়ার এককে, টি হয় সময় এককে। এবার আমরা এখানে বসাই 108 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 বসালাম আমরা, নিচে সময় হচ্ছে 10 ইনভার্স 8। এবার আমরা ক্যালকুলেটরে এটা করে দেখি যে মানটা কিরকম আসে। তো 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন্টু হচ্ছে হলো 108 ডিভাইড বাই এখান থেকে আমার মানটা একটু ভুল আসছে, দেখি আমি মানটা আবার করে। ও আচ্ছা, এটা 10 টু দি পাওয়ার 8 যদি বসাই তাহলে দেখি আমার 108 বসানোর পর মানটা একটু এলোমেলো আসছে, ভাগ দেখো এখান থেকে আমরা যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা আসতেছে হলো 1.728 ইন্টু 10 ইনভার্স 9 এত অ্যাম্পিয়ার, এটা আসতেছে এখান থেকে। তো এটাই হবে হচ্ছে অ্যামিটার প্রবাহ এখান থেকে। তো তোমরা যদি বইয়ের সাথে আনসারটা মিলাও তাহলে হয়তো বইয়ের সাথে আনসারটা মিলবে না। বইয়ের সাথে আনসারটা মিলবে কিভাবে? এটা যদি 10 টু দি পাওয়ার 8 ধরো, কি ধরো এটা 10 টু দি পাওয়ার 8। আচ্ছা আমরা 10 টু দি পাওয়ার 8 ধরে আনসারটা করি কেন, মানে আমি এটা বলছি 10 টু দি পাওয়ার 8 নয়, সেটারও একটা ব্যাখ্যা আমি তোমাদের কাছে এখন দিব। 10 টু দি পাওয়ার 8 ধরে যদি তুমি অঙ্ক করো তাহলে এটার যে ঘ আনসারটা আছে সেটা আবার মিলে না আর কি। তো আমরা এটা দেখেছি কারেকশন, আমরা টেস্ট পেপারে দেখেছিলাম এটা হচ্ছে 108 দিয়ে করা, তো আমরা 108 দিয়েই করব। 108 দিয়ে যা আসবে আনসার সেটা করাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, যদি এটা 10 টু দি পাওয়ার 8 দিয়ে করি তাহলে দেখি কি আসে। 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ভাগ হচ্ছে হলো 1 ইন্টু 10 ইনভার্স 8। এটা আসতেছে হলো যদি তুমি এটাকে কি 10 টু দি পাওয়ার 8 ধরে করো, এন এর মানটা ইলেকট্রনটা 10 টু দি পাওয়ার 8 ধরো, তাহলে এটার মান আসবে হলো 1.6 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে হলো 10 ইনভার্স 3, তো এটা 1.6 মিলি অ্যাম্পিয়ার। এবং এই আনসারটা আবার তপন স্যারের বইয়ের গ নাম্বার উত্তরের সাথে মিলে। আবার ঘয়ের আনসারটা আবার এটা দিয়ে যদি তুমি করো, ঘয়ের আনসারটা ঠিকঠাক মতো আসে না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যেটা ধরেই করা হয় গয়ের উত্তর ভুল আসবে, বইয়ের সাথে মিলবে না। তুমি যদি এটা ধরে করো, মানে 10 টু দি পাওয়ার 8 ধরে করো, তাহলে গয়ের সাথে মানে তপন স্যারের গয়ের সাথে মিলবে। আর যদি তুমি 108 ধরে করো তাহলে তপন স্যারের গয়ের সাথে মিলবে না, কিন্তু ঘয়ের সাথে মিলবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই যে 108 ধরেই করি, সরি 108 ধরে করি, যেহেতু এটা টেস্ট পেপারে কারেকশন হিসেবে বলা হয়েছে যে প্রশ্ন ভুল আছে, তাই আমরা এটা ধরে করব, তাহলে আনসার আসবে এটা আমাদের, ঠিক আছে। তাহলে এটা হবে আইই, যেহেতু এটা অ্যামিটার প্রবাহ, এটা আইই আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আইই পাওয়ার পর এবার আমাদের বাকি কাজ করতে হবে, ঘ নাম্বার কোশ্চেনটা আনসার করতে হবে। তো এটা নিয়ে কেউ কনফিউশনে ভোগার কিছু নাই, আমি বললাম তো, যদি তপন মানে বইয়ের আমরা আনসারগুলোতে মিলাতে চাই, আমি দেখেছি যে এটা যদি 10 টু দি পাওয়ার 8 ধরে করো তাহলে তোমার কিন্তু এই আনসারটা আসবে, এবং এটা তপন স্যারের বইয়ের যে আনসার দেওয়া আছে সেটার সাথে মিলে কিন্তু। আর যদি তুমি কি 10 টু দি পাওয়ার 8 না ধরে তুমি যদি 108 ধরে করো তাহলে আনসার আসবে এটা, এবং এটা তপন স্যারের বইয়ের সাথে মিলবে না, ঠিক আছে।
আর মানে 10⁸ ধরলে আবার ঘ নাম্বারটা তপন স্যারের বই আনসারের সাথে মিলবে না। যদি 10⁸ ধরে তুমি অঙ্কটা করে আসো, মানে এটা এই আনসারটাকে ধরে আসো, ভুল হবে তখন। তো এটা আমরা এখন যেটা টেস্ট পেপারে কারেকশন করা হয়েছে সেই আনসারটা 108 ধরেই আমরা কি করে আসব। তাহলে আমরা আশা করতেছি কি এটা সঠিক হবে বলে ধরে নিচ্ছি আর কি। তাহলে এটাই আনসার করবো আর কি, তোমরা এটাকে আনসার করার দরকার নেই। তো এখন চলে আসো, এখান থেকে আমরা যদি 1.728 × 10⁻৯ অ্যাম্পিয়ার এটা এখানে থাকলে এই অ্যান্সারটা আমাদের লাগবে। কেন লাগবে? 1.728 × 10⁻৯, তাহলে I = হচ্ছে হলো 1.728 × 10⁻৯। এই জিনিসটা যদি এত অ্যাম্পিয়ার আমরা রাখি, এবার আসে যদি 1% মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয় তাহলে প্রবাহ বিবর্ধকের মান কত? প্রবাহ বিবর্ধকের মান মানে প্রবাহ বিবর্ধন গুণক যেটা রয়েছে সেই আলফার মান বের করতে হবে। তো আলফা = আমরা জানি কি, আলফা = হচ্ছে IC/IE। তো আমাদের IE দেওয়া আছে, IE দেওয়া থাকলে আমাদেরকে আবার বের করে নিতে হবে IC-টা। IC বের করে, তাহলে এখন IC কিভাবে বের করতে হবে? IC = ইলেকট্রন দিয়ে বের করতে হবে, তাই ঠিক আছে। আর ইলেকট্রন Q/T, Q/T হলে Q = আবার হচ্ছে NQ/T। তবে এবার কালেক্টর অঞ্চলে দেখো মোট 108টা ইলেকট্রন আসছে, মোট 108টা ইলেকট্রনের মধ্যে 1% মুক্ত ইলেকট্রন কিন্তু পিট অঞ্চলে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে বাকি 99% কোথায় গেছে? কালেক্টরে গেছে। তাহলে বাকি 99%, তাহলে যে তোমার এখানে 108টা আছে না, 108 এর 99/100 এতগুলা কোথায় আছে? কালেক্টরে ঢুকছে। তাহলে কালেক্টরে এই এত পার্সেন্ট গুলাই কি করবে বলতো? আমার এখানে প্রবাহ সৃষ্টি করবে। তাই এই জন্য এগুলা কার্যকর আছে। n এর মান হবে তাহলে এটা, অথবা তুমি n এর মানটা আলাদা করে কি বাইর করে নিতে পারো। এখানে n = হচ্ছে হলো কত? 108 এর 99/100, তাহলে এটা কত আসে? এটা হচ্ছে 1.0। দেখে একটু ক্যালকুলেটর করি। 108/100 এটা হচ্ছে হলো 99, তাহলে আসলে 106.92। এটা হচ্ছে 106.92। তাহলে এখন আমি এখানে বসাইতে পারবো 106.92 × Q 1.6 × 10⁻19 ডিভাইড বাই টাইম। তো ঠিক আগেরটাই 10⁻, কত? 8। এবং এখান থেকে দেখি আমরা কত আসে মানটা, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 1.6 × 10⁻19 এটা আসতেছে হলো, আর ডিভাইড বাই হবে হচ্ছে হলো 1 × 10⁻, 1.71072 × 10⁻9। তাহলে আমাদের এখান থেকে ICও পেয়ে গেলাম। আগে থেকে তো আমাদের IE জানাই আছে, তাইলে সুতরাং আমরা এবার কি আলফা বের করতে পারি। আলফা ICর মান কত বলো তো? ICর মান হচ্ছে 1.71072 × 10⁻19 ডিভাইড বাই হচ্ছে হলো কত? 1.728 × 10⁻9। এটা থেকে আমরা যদি বের করি তাহলে হচ্ছে হলো 1.72 × 10⁻, minus 78 × 10⁻, এবং এটা দেখতে পাচ্ছি হলো 0.99 চলে আসছে। তো আমরা ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করলাম। আমি একটু জিনিসটা সুন্দর করে একবার রিপিট করে দিই, কারণ অনেকেই এই জিনিসটা বুঝবে না। কিভাবে NPN ট্রানজিস্টর আমরা ধরে নিচ্ছি 108 দিয়ে করতেছি, আমরা 10⁸ ধরে করছি না। তাহলে 108 ধরলাম, যেটা কারেকশন করা আছে সেটা 108টি ইলেকট্রন এত সেকেন্ডে অ্যামিটারে গমন করে। অ্যামিটার থেকে তাহলে এই ইলেকট্রনগুলোই অ্যামিটারে প্রবাহ সৃষ্টি করবে, সেগুলো আবার যাই কালেক্টরে কি করবে? কাজ করবে। তো কালেক্টরে পাবো আর কি সেই প্রবাহগুলো। যাক, অ্যামিটার প্রবাহ বাইর করার জন্য তোমাকে বাইর করতে হবে, দেখো Q = IT। তো I বের করতে হবে। অ্যামিটারের Q নিব, অ্যামিটারের I পাবো, অ্যামিটারের T। তাইলে Q = IT হলে এখান থেকে I = Q/T। তো Q/T
তারপর এন কিউ, কিউ কিউ ইকুয়াল টু আমরা জানি এন কিউ মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রনের মোট চার্জ, মানে টোটাল এই দুইটা গুণ ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রন সংখ্যা দিলে মোট চার্জ পাবো। তাহলে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা কত 108টা বসাইছি, কিউ ইলেকট্রন চার্জ বসে টাইমটা বসাই দিলাম, ইলেকট্রন তখন আমরা সেখান থেকে আইই পাইছিলাম এত। গ আনসার শেষ। এবার ঘতে আসো, ঘতে আমাদের বাইর করতে হবে হচ্ছে হলো প্রবাহ বিবর্ধকের মান। বিবর্ধক ইকুয়াল টু হচ্ছে কি আলফা ইকুয়াল টু আইসি বাই আই। তো আমরা আই তো পেয়েই গেছি, এবার আইসিটা বের করে নিতে হবে। আইসি বের করার জন্য কি করতে হবে দেখো, 1% মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয়েছে। তাহলে 1% যদি পিট অঞ্চলে নষ্ট হয়ে যায় পিটের মধ্যে, সে মানে পিট প্রবাহ আইবি সৃষ্টি করার জন্য 1% নষ্ট হয়ে গেছে। কয় পার্সেন্ট? এখানে 1% নষ্ট হয়ে গেছে। তাহলে বাকি ইলেকট্রনের 108টা ইলেকট্রনের 99% ইলেকট্রন কোথায় গেছে তাহলে বলো তো? কালেক্টরে গেছে। এখন দেখো 1% পিট অঞ্চলে নষ্ট হয়ে গেছে, বাকি 99% কোথায় চলে গেছে? কালেক্টর অঞ্চলে গেছে। তাহলে সেই 99% তাহলে কত? 108-এর 99% কত? 106.92টি এতটা ইলেকট্রন। এতটা ইলেকট্রন কোথায় গেছে? কালেক্টরে গেছে। ওইটাই কালেক্টর প্রবাহ আইসি সৃষ্টি করবে। আইসি ইকুয়াল টু কিউ বাই টি, সেম প্রসেস এন কিউ টি। এবার এন এর মান কত হবে? এটা হবে কেন? 99%, 108-এর 99% এই কালেক্টরে প্রবেশ করছে, সেটাই কালেক্টর প্রবাহ আইসি ক্রিয়েট করবে। সেই জন্য এন এর মান আমরা 106.92 বসাবো, কিউ ইলেকট্রন চার্জ বসাবো। টাইম আগেরটাই, কারণ ওই একই টাইমের মিন টাইমের মধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। তাই এখানে এটা হচ্ছে 10 ইনভার্স 8। এখান থেকে আমরা আইসি পেলাম এটা। তো আমরা আইও পাইছি, আইসিও পাইছি। এবার এই সূত্রটার মধ্যে আমরা মানটা বসাই দিলে 0.9 এর আমরা যে আলফার মান আছে সেটা পেয়ে গেলাম। তো আশা করছি তোমাদের এইটার মধ্যে কোনো প্রবলেম থাকবে না। তোমরা ঢাকা বোর্ড 2017 যে কোশ্চেনটা সলভ করতে বলছি একদম প্রথম সৃজনশীলটার আলোকে, যে 100% গেইন সম্ভব কিনা ওই অঙ্কটা একটু দেখবা। ওটা চিত্র দিয়ে অঙ্কটা, ওখানে একটা কথা বলা আছে ইনিশিয়াল রোধটা যেটা আরআই, ওইটাকে গতীয় রোধ বলা আছে। তো গতীয় রোধ বলা থাকলে সেটাকে আরআই ধরে নিবা। তো আর বাকি ডাটাগুলো দেওয়াই আছে, চিত্রের মধ্যে ইন্ডিকেশন করা আছে আইসি কোনটা, আইবি কোনটা, আই কোনটা। ওখান থেকে তোমরা ম্যাথগুলো সলভ করবা। এভাবে আমি যে সৃজনশীলগুলো সলভ করে দিলাম, সে এই সৃজনশীলগুলোর সাথে রিলেটেড সৃজনশীলগুলো করবা। এরপর ধরো আরও সৃজনশীল আছে, তোমরা এই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করে আমি কিভাবে ম্যাথগুলো করলাম, যে কি কি ডাটা দেওয়া আছে, কি বের করতে হবে, আমরা কোন কোন সূত্রগুলো জানি, সেগুলো অ্যাপ্লাই করে আমরা সমাধান করে ফেলবো। এরপরেও যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাবা। আমাদের ফেসবুক গ্রুপ আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নামে। সেটা আসলে আমি আমার স্টুডেন্টদেরকে আমি আমার ক্লোজ গ্রুপে ক্লাস নিচ্ছি, তো এই জন্য আসলে ওই স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে তেমন কিছু এখন শেয়ার টেয়ার করা হয় না। তা তোমরা ওখানে পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই, আমি দেখবো এবং সেখানে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। অথবা স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, আবার বলছি স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, সেখানে যদি অ্যাড হও তাহলে আমার রিয়েল আইডি ফেসবুক আইডি পেয়ে যাবা। আমার আইডিতে তোমরা মেসেজ দিয়ে তোমাদের জিজ্ঞাসাগুলো জানাতে পারো, যে কি কি সমস্যা হচ্ছে এই টপিকগুলোতে, কোন পার্টটা বোঝো নাই বা কোন জিনিসটা কিভাবে বোঝালে কি হতো ভালো হতো, সেটাও তোমরা সাজেশন দিতে পারো। বা হচ্ছে হলো আসলে জিনিসটা তোমরা বলতে পারো যে কোন কোন ম্যাথে প্রবলেম আছে, তাহলে আমি তোমাদেরকে ওখানে ইনবক্সে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তোমরা কোনোভাবেই জিনিসগুলো এড়াই যাবা না। জিনিসগুলোকে তোমাদের কাছে সহজ করার জন্য কিন্তু আমি এটা এই আমার সিরিজ জৈব যৌগ এবং কি তাপগতিবিদ্যার ভিডিওগুলোর মাঝখানে এটা ঢুকাই দিছি, তোমাদের জন্য একটা ভিডিও করলাম। আর তোমরা শিখতে পারলেই তবেই আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবা আর সাবধানে থাকবা। পুরো চ্যাপ্টারটা একবারেই করে ফেলবা, একটা রাত দিবা, একটা রাত শ্রম দিলেই কাজ হয়ে যাবে। আর বেসিক্যালি এটা কাজে লাগবে হচ্ছে যারা ইন্টার পরীক্ষার্থী আছো এবার, তাদের অনেক বেশি লাগবে, কারণ সেকেন্ড ইয়ার ওরা এখনো হয়তো আসো নাই এই পর্যায়ে, এখন এই চ্যাপ্টারগুলো তো ধরার কথা না, কিন্তু পরীক্ষার্থীদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা এটা করে ফেলো, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই এটা শেয়ার করবা, কারণ তারাও হয়তো দেখবা যে এই টপিকগুলোতে একটু কি কনফিউশনে থাকতে পারে, তোমাদের দ্বারা তাদের উপকার হতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।